আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আপনাদের সাথে অনেকদিন পর আজকে বেলিয়ান লাভের ক্লাসে দেখা হচ্ছে। মাঝখানে আমরা ঈদের ছুটি কাটিয়ে নিলাম। তো আজকে আপনাদের সাথে যে পড়াটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলিয়ান লাভের নিউ এডিশনের চ্যাপ্টার 5, যেটা হচ্ছে সার্জিক্যাল ইনফেকশন। আচ্ছা, এই চ্যাপ্টারের শুরুতে আমি লিখে নিলাম এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আপনারা এর আগে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, 3 এগুলো পড়েছিলেন। সেগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল এবং আমি একটু বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে কোন চ্যাপ্টারটা আপনার অ্যাকচুয়ালি এফসিপিএস পার্ট 1 বা যে কোনো এন্ট্রান্স এক্সামের কোন পেপারে কাজে লাগবে। তো আজকের যে সার্জিক্যাল ইনফেকশন এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? এবং এখান থেকে আপনারা এত বেশি কোশ্চেন পাবেন এই চ্যাপ্টার থেকে ডিরেক্টলি, কিংবা এই চ্যাপ্টার থেকে সিনারিও বেসড এসবিএ, হ্যাঁ, যাই বলে না কেন অনেক বেশি কোশ্চেন পাবেন। আচ্ছা, এই চ্যাপ্টারটা আপনাদের লাগবে কি জন্য? এটা হচ্ছে আপনাদের দেখবেন যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার পেপার 3 এর দুইটা অংশ, একটা হচ্ছে যে প্যাথোলজি আর একটা মাইক্রোবায়োলজি, হ্যাঁ। এর মধ্যে দেখেন মাইক্রোবায়োলজি পোর্শনটার জন্য আমরা লেন্স থেকে যাই পড়ি না কেন আমাদের কিন্তু অনেকটাই ডিপেন্ড করতে হয় বেরিয়ান লাভের উপর, হ্যাঁ। তো এর মধ্যে আমাদের দেখেন যে আজকের যে চ্যাপ্টারটা সার্জিক্যাল ইনফেকশন এবং পরবর্তী দুইটা ক্লাসের যে চ্যাপ্টার, চ্যাপ্টার 6 বা হচ্ছে প্যারাসাইট বা মানে প্যারাসাইটিক ইনফেস্টেশন যে চ্যাপ্টারগুলো, এই দুইটা চ্যাপ্টার এত ইম্পর্টেন্ট আপনারা মাইক্রোবায়োলজির মোস্ট অফ দ্য কোশ্চেন এই দুইটা চ্যাপ্টার থেকে ডিরেক্টলি অথবা হচ্ছে এই দুটো চ্যাপ্টারের ধারণা থেকেই মোটামুটি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? এত বেশি ইম্পর্টেন্ট এই দুটো চ্যাপ্টার। আর তাছাড়া হচ্ছে আজকের যে চ্যাপ্টারটা এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি আশা করা যায় যে কোনো পার্ট 1 পরীক্ষা হোক বা রেসিডেন্সি হোক সেখানে আপনি 3 থেকে 4টা কোশ্চেন অন্তত পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা করা যায়। ওকে। আর প্লাস হচ্ছে যে এই চ্যাপ্টারের লাস্টের দিকের একটা পেজে অ্যান্টিবায়োটিক সম্পর্কে কিছু আলোচনা আছে যেটা আপনাদের ফার্মাকোলজি পোর্শনের জন্য খুব ইম্পর্টেন্ট পেপার 2 এর। ওকে। সো আমরা এখানে 3 থেকে 4টা মিনিমাম 3 থেকে 4টা কোশ্চেন আমরা পাবোই, হ্যাঁ, এর চেয়ে বেশিও আপনি পাইতে পারেন, এরকম এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, তাহলে আমরা শুরু করি। আর এমনিতেই যদি আমরা জুনিয়রদের কথা চিন্তা করি, যে 5th ইয়ার হোক বা হচ্ছে আমাদের ইন্টার্ন, যারা ইন্টার্নদের জন্য জানার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু আপনি ওয়ার্ডে এরকম পেশেন্ট ম্যানেজ করবেন। বাট 5th ইয়ারের ক্ষেত্রে আমি মানে আপনাদের সার্জারির জন্য খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, হ্যাঁ। বাট এটা মেইনলি হচ্ছে সোলি আপনাদের এন্ট্রান্স এক্সামের জন্য। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা একটু হয়তো দীর্ঘ হতে পারে, যেহেতু এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা এখান থেকে অলমোস্ট কোনো টপিকই বাদ দিব না। ওকে, তাহলে শুরু করা যাক। একদম শুরুতে আমি বলে নিব হচ্ছে কটস পস্টুলেট জিনিসটা কি। এটা আমাদের বাচ্চাকাল থেকে সবারই আইডিয়া আছে, 3rd ইয়ার 4th ইয়ার থেকে, যে আমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছিলাম যে আমরা যখন একটা অর্গানিজম দিয়ে একটা ডিজিজ হয় তখন আমরা একটা ওই ডিজিজটা পরবর্তীতে ওই অর্গানিজমটা কালচার করা যায় কিনা বা এই জিনিসগুলোর উপরে আমরা আসলে এটার উপরে একটা নিয়ম বলা হয়। কচ সাহেব একটা নিয়ম আবিষ্কার করছেন। এটাকে বলা হয় যে যখন ধরেন একটা জীবাণু দিয়ে একটা ডিজিজ হবে, হ্যাঁ, সেটার ব্যাপারে তিনি 4টা থিওরি দিচ্ছেন। কি থিওরি দিলেন? ধরেন যে কোনো একটা ইনফেকশন সার্জেন, সেটা দিয়ে একটা ইনফেকশন হলো। তো সেই ক্ষেত্রে বলা হয় যে আপনি ওই ধরনের ইনফেকশন যত মানুষের পাবেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে আপনি ওই অর্গানিজমটা পাবেন। দ্যাট মিনস হচ্ছে ইট মাস্ট বি ফাউন্ড ইন এভরি কেস। ধরেন একটা পেশেন্টের ডেঙ্গু হলো, সরি ডেঙ্গু না, মানে ধরেন একটা পেশেন্টের ফাইলেরিয়া হলো। সো আমরা এই দেখা যাবে যত মানুষের ক্ষেত্রে দেখব প্রত্যেকের ক্ষেত্রেই আমরা ওই অর্গানিজমটা পেয়ে যাব, ঠিক আছে? কিংবা ধরেন টিবি হলো, আমরা মাইক্রোব্যাকটেরিয়ামটা প্রত্যেকের ক্ষেত্রেই পাবো, এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি ওই অর্গানিজমটাকে হোস্ট থেকে আইসোলেট করতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি স্পুটাম টেস্ট করেন আপনি ওই অর্গানিজমটাকে আইসোলেট করবেন, গেল। এরপরে হচ্ছে আপনি এটাকে কালচার মিডিয়াতে গ্রো করাতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে আপনি পরবর্তীতে যদি ওই অর্গানিজমটা নিয়ে আর্টিফিশিয়াল কোনো কালচার মিডিয়াতে কালচার করেন দেন দেখবেন যেটা গ্রো করছে। আর 4 নাম্বারটা হচ্ছে পরবর্তীতে আপনি যদি এই অর্গানিজমটা অন্য কোনো হেলদি মানুষের বডিতে ইনজেক্ট করে দেন তাহলে দেখা যাবে তার বডিতেও ওই ডিজিজটা রিপ্রোডিউস করবে। আপনি যদি মাইক্রোব্যাকটেরিয়ামের জীবাণুটা অন্য কোনো বডিতে দেন তাহলে তার ক্ষেত্রে, এটা মাইক্রোব্যাকটেরিয়ামটা জাস্ট কথার কথা, এটা আমরা এক্সাম্পল হিসেবে নিব না। এটা স্টাফিলোকক্কাস হতে পারে, স্ট্রেপ্টোকক্কাস হতে পারে, যে কোনো একটা ইনফেকশাস ডিজিজের কথা তারা বলেছে, ঠিক আছে? এই 4টা পয়েন্ট আমরা একটু জেনে রাখি। আচ্ছা, এবার আমরা আসল পড়ায় চলে যাব। আসল পড়া বলতে হচ্ছে আমাদের মেইনলি সার্জিক্যাল ইনফেকশনের যে ওভারঅল মাইক্রোবায়োলজিটা, এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো, বিভিন্ন ধরনের ডিজিজ সম্পর্কে জানবো, হ্যাঁ। আচ্ছা, তো এখানে একটা জিনিস প্রয়োজন যে আপনি প্রত্যেকটা জিনিস থেকে কতটুকু পড়বেন। আমরা যে কোনো ব্যাকটেরিয়া সম্পর্কে জানার আগে তার কিছু ক্যারেক্টারিস্টিক্স জানবো, হ্যাঁ। প্লাস হচ্ছে যে তারা কি কি এনজাইম রিলিজ করে বা কি কি ডিজিজ প্রডিউস করে সেগুলো জানবো, এবং হচ্ছে যে আমরা মানে তার এগেইনস্টে কি করতে পারি এই জিনিসগুলো আমরা জানবো। আচ্ছা, স্ট্রেপ্টোককের ক্ষেত্রে দেখেন
প্রথমত এরা হচ্ছে চেইন ফর্মেশন করে, আপনারা জানেন, এবং এটা কি গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, যারা সাধারণত হিউম্যানের ফ্যারিংসে 5 থেকে 10% ক্ষেত্রে থাকে। আচ্ছা, আমরা একটা ক্লাসিফিকেশন করে থাকি ব্যাকটেরিয়ার স্ট্রেপ্টোকক্কাসের জন্য, যেটাকে আমরা বলি হচ্ছে লেন্সফিল্ড ক্লাসিফিকেশন। যেটা কিসের উপর ভিত্তি করে হয় আপনাদের মনে আছে? লেন্সফিল্ড ক্লাসিফিকেশন এটা হচ্ছে কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের উপর ভিত্তি করে হয়। আমরা এ থেকে জি পর্যন্ত কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। এর মধ্যে গ্রুপ এ তে আছে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, যেটা খুব প্যাথোজেনিক, বলা হয় যে মোস্ট প্যাথোজেনিক হচ্ছে এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এখন দেখেন এটা কি কি করতে পারে। এটা হচ্ছে যে স্প্রেড করে সেলুলাইটিস করতে পারে। আমরা জানি যে সেলুলাইটিস হচ্ছে একটা স্প্রেডিং ইনফেকশন। আপনারা কেউ আমাকে বলতে পারেন যে স্ট্রেপ্টোকক্কাসের কি কি এনজাইমের কারণে এই সেলুলাইটিসটা হয় বা একটা স্প্রেডিং ইনফেকশন হয়? স্প্রেডিং বলতে আমরা কি বোঝাচ্ছি? সেলুলাইটিসের ক্রাইটেরিয়া যদি আপনি দেখেন, এটা কিন্তু যেখানে ঢুকে সে একটা জায়গায় লিমিটেড কোনো ইনফেকশন করে না। এটা দেখা যায় চারপাশে ছড়ায় যায়, চারদিকে সব টিস্যু ডিস্ট্রাকশন করে বা অনেক দূর ছড়ায় যায়। তো এই যে ছড়ায় যাচ্ছে একটা ইনফেকশাস এজেন্ট বা একটা ইনফেকশন, এটার কারণ হচ্ছে কিছু এনজাইম রিলিজ হয়, যে এনজাইমগুলো আমাদের বডির যে মাসেলগুলা বা সারাউন্ডিং এরিয়াগুলা সেগুলাতে লাইসিস করে করে আগাতে থাকে। ঠিক আছে? কেউ বলতে পারেন যে স্ট্রেপ্টোকক্কাসের কি কি এনজাইমের কারণে এমনটা হয়? আচ্ছা, একজন অ্যান্সার করেছেন হায়ালুরোনিডেজ। আরো আরো কয়েকটা এনজাইমের কথা যদি আমরা চিন্তা করি, আর সেম প্যাটার্নে একটা জিনিস দেখেন, একটা বড় পার্থক্য হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস স্পেশালি, এরা কি করে? এরা কিন্তু একটা ওয়ার্ল্ড অফ একটা ইনফেকশন করে, মানে কি অ্যাবসেস করে। তো আমাকে এটা একটু বলেন তো, যে এই যে স্ট্যাফাইলোকক্কাস যে একটা মানে ওয়েল সার্কামস্ক্রাইবড বা হচ্ছে একটা ওয়ার্ল্ড অফ একটা লেশন তৈরি করে, এটার জন্য কোন এনজাইম থাকে? স্ট্যাফাইলোকক্কাস যে একটা নির্দিষ্ট জায়গায় বা হচ্ছে একটা লোকালাইজড ইনফেকশন করে, সেটা কি জন্য হয় বলেন তো দেখি? যেটা আমরা অ্যাবসেস ক্লাসিক্যাল একটা এক্সাম্পল। আচ্ছা, আরেকজন অ্যান্সার দিয়েছেন স্ট্রেপ্টোলাইসিন। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই। আপনারা স্ট্যাফাইলোকক্কাসটা বলেন তো, স্ট্যাফাইলোকক্কাস কেন লোকালাইজড ইনফেকশন করবে? কি অর্গানিজমের কারণে করবে, সরি কি এনজাইমের কারণে করবে? এখানে দেখেন আপনারা যেগুলো বলেছেন কয়েকটাই অলমোস্ট কারেক্ট। যেমন হচ্ছে তারা মানে হায়ালুরোনিডেজ আছে, এখানে মেনশন করা নাই, স্ট্রেপ্টোলাইসিন তো আছেই। সো এগুলো কারেক্ট হবে সবগুলাই, ঠিক আছে? স্ট্রেপ্টোকাইনেজ আছে, স্ট্রেপ্টোডর্নেজ আছে। আচ্ছা, এর মধ্যে দেখেন লেন্সফিল্ড ডি গ্রুপে আরেকটা অর্গানিজম আছে, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস। ফিকালিস, আচ্ছা, এটা সাধারণত এন্টেরোকক্কাস হিসেবে আমাদের জিআইটি তে থাকে। আর আমরা একটু আগে বলেছিলাম যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স যেটা, সেটা হচ্ছে বিটা হিমোলাইটিক। আর স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস যেটা, এটা হচ্ছে গামা হিমোলাইটিক। হ্যাঁ, আচ্ছা। আর পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস আরেকটা আছে, যেটাকে বলা হয় হচ্ছে অ্যানারোবিক। এটা একটু আমরা দাগায় রাখি, পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস এটা হচ্ছে অ্যানারোবিক। হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন এই যে স্ট্রেপ্টোকক্কাস, আচ্ছা কোয়াগুলেজ, আপনারা কয়েকজনই অ্যান্সার করতে পেরেছেন কোয়াগুলেজ। কোয়াগুলেজ একজন অ্যান্সার করেছেন, আর আগেরটা বলেছিলেন স্ট্রেপ্টোকাইনেজ স্টেরো। ওকে, ভেরি গুড। কোয়াগুলেজ এনজাইমের কারণে হচ্ছে স্ট্যাফাইলোকক্কাসের ইনফেকশনটা লোকালাইজ থাকে। আচ্ছা, এরপরে দেখেন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং ফিকালিস, এগুলো সাধারণত কি হয়? বাওয়েল সার্জারির পরে উন্ড ইনফেকশন করে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখেন, আপনি অলমোস্ট সব ব্যাকটেরিয়াকেই দেখবেন উন্ড ইনফেকশন করতেছে, কিন্তু করে না যারা, সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন দেখেন আলফা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, এরা কিন্তু আবার উন্ড ইনফেকশন করবে না। এটাও ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগই করে, সো যে করে না সেও ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন পেনিসিলিনের প্রতি মোটামুটি ভাবে সবগুলো স্ট্রেপ্টোকক্কাই সেন্সিটিভ থাকে, পেনিসিলিন হোক বা ইরিথ্রোমাইসিন হোক। তো যাদের আবার পেনিসিলিনের ক্ষেত্রে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে আমরা সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ ব্যবহার করব। এবার আসি আমরা স্ট্যাফাইলোকক্কাই। আপনারা অলরেডি একটা জিনিস বলে ফেলেছেন, এটা এনজাইমটা আছে। স্ট্যাফাইলোকক্কাই যেটা করে, এটা হচ্ছে আঙুরের থোকার মতো এরকম করে ক্লাম্প করে থাকে। হ্যাঁ, একসাথে অনেকগুলা। এরাও গ্রাম পজিটিভ। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এর মধ্যে মোস্ট প্যাথোজেনিক। এটা আমাদের নাইজোফ্যারিংসে থাকে 15% এর মতো। এরা কি করে? এরা হচ্ছে সাপুরেটিভ উন্ড লেশন করে। সাপুরেটিভ উন্ড লেশন মানে কি? মানে হচ্ছে যে উন্ড লেশন করবে সেখানে পাস ফর্মেশন হবে। সাপুরেশন মানেই হচ্ছে পাস ফর্মেশন, যেমন অ্যাবসেস একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। আচ্ছা, এরপরে দেখেন তারা প্রস্থেসিসের চারপাশেও কিন্তু ইনফেকশন করে। আপনারা আমাকে একটু বলেন তো, যে কোনো বডিতে যদি কোনো জায়গায় প্রস্থেসিস থাকে, এটা হতে পারে যে হার্টের কোনো একটা প্রস্থেসিস বা হচ্ছে আমাদের জয়েন্টের প্রস্থেসিস, এইটার চারপাশে সাধারণত স্ট্যাফাইলোকক্কাই কোন ভ্যারাইটিটা ইনফেকশন করে? মানে এরকম একটা আর্টিফিশিয়াল কিছুর এগেইনস্টে কোন ভ্যারাইটিটা এরকম জায়গায় ইনফেকশন করে বলতে পারেন কেউ? স্ট্যাফাইলোকক্কাই তো আমরা অনেকগুলো ভ্যারাইটি পড়ে থাকি, তাই না? তো এর মধ্যে যারা এরকম একটা ইমপ্ল্যান্ট বা হচ্ছে এরকম একটা প্রস্থেসিস, এগুলোতে ইনফেকশন সাধারণত করে কারা?
আর করতে পারে কি জন্য সেটাও বলতে পারেন যদি কারো জানা থাকে। আচ্ছা, এখন দেখেন কিছু আবার থাকে হচ্ছে রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাই। রেজিস্ট্যান্ট বলতে আমরা সেটাকে বলে থাকি হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। হ্যাঁ, এদের ক্ষেত্রে আবার আমাদের একটু সতর্ক থাকতে হয়। আমরা এখানে কিন্তু দেখা যায় যে নর্মাল অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করতে পারি না, আমাদের আলাদা কিছু ব্যবহার করতে হয়। তো এই মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এর এগেইনস্টে কোন অ্যান্টিবায়োটিক কাজ করে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমরা একটু পরেই দেখবো সেটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে এটা লাগবে না, স্কিপ করে যাই। ওকে, আচ্ছা, এর মধ্যে দেখেন স্টাফাইলোকক্কাল ইনফেকশন গুলো সাপোরেটিভ থাকে, লোকালাইজ থাকে, আগেই বললাম। স্টাফাইলোকক্কাস অরিয়াস এগুলা, আচ্ছা এটা লাগবে না। আচ্ছা, এখন আমি যে কোশ্চেনটা করেছিলাম যে আপনাদের ইমপ্ল্যান্ট বা প্রস্থেসিস, একজন অ্যান্সার করতে পেরেছেন যে স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস। তো আমরা এখানে দেখে নিই, দেখেন স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস আমরা বলেছিলাম যে কোয়াগুলেজ এনজাইমের কারণে ওয়াল অফ নেক্রোসিস হয়। হ্যাঁ, মানে ওয়াল অফ একটা লেশন থাকে। কিন্তু দেখেন কোয়াগুলেজ নেগেটিভ একটা স্টাফাইলোকক্কাস আছে যেটাকে আমরা বলি হচ্ছে স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস। এরা কি করে, এরাও নরমালি আমাদের স্কিনে থাকে, কিন্তু কখন এরা প্যাথোজেনিক হয়ে যায়, যখন ভাস্কুলার বা অর্থোপেডিক কোনো একটা প্রস্থেটিক সার্জারি হয়, তার ভিতরে দেখা যায় কি যে পেশেন্টের একটা ভাস্কুলার ইনডুয়েলিং ক্যাথেটার বা ক্যানুলা করা থাকে, হ্যাঁ, বা প্রস্থেসিস বসানো থাকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিসটা বেশি বেশি ইনফেকশন করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই ইনফেকশন গুলা কিন্তু ট্রিটমেন্ট করা খুবই ঝামেলা। কেন ঝামেলা? কারণ এই যে ব্যাকটেরিয়া গুলো আছে, এরা কি করে, এরা হচ্ছে চারপাশে একটা বায়োফিল্ম, মানে কি একটা আবরণীর মতো একটা তৈরি করে। হ্যাঁ, আবরণী তৈরি করে এরা প্রস্থেটিক সার্ফেসের সাথে নিজেদেরকে অ্যাডহেয়ার করে রাখে। এই কারণে এই আবরণটা ভেদ করে অ্যান্টিবায়োটিক যে কাজ করবে সেটা আর সম্ভব হয় না, যার কারণে দেখা যায় যে এদেরকে ট্রিটমেন্ট করা খুবই ডিফিকাল্ট। ওকে, না গ্লাইকোক্যালিক্স কোর না, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে বায়োফিল্মটা। হ্যাঁ, এটাও একটা কথা, বায়োফিল্মের জন্য মেইনলি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ক্লস্ট্রিডিয়া। ক্লস্ট্রিডিয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা তিনটা ভ্যারাইটি পড়বো, ঠিক আছে? ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স পড়বো, ক্লস্ট্রিডিয়াম টিটানি পড়বো, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি পড়বো। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন তো, যে একটা পেশেন্টের ধরেন হসপিটাল অ্যাডমিটেড আছে, হ্যাঁ, তিনি দীর্ঘদিন যাবত হচ্ছে কোনো একটা ইনফেকশাস ডিজিজে ভুগতেছিলেন, তো যার কারণে আমরা তাকে আইভি অ্যান্টিবায়োটিক দিচ্ছি বা ওরাল অ্যান্টিবায়োটিক দিচ্ছে, যেটাই বলি। হ্যাঁ, তো এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে আপনি দেখলেন যে তার হসপিটালে থাকা অবস্থায় কিছুদিন পর তার একটা ডায়রিয়া ডেভেলপ করলো, ক্রাম্পিং অ্যাবডোমিনাল পেইন হইলো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিস কি কেউ বলতে পারেন? আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি যে তার দীর্ঘদিন যাবত একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার হিস্ট্রি ছিল, ঠিক আছে? এই পেশেন্টের ডায়াগনোসিস কি হবে বলেন তো দেখি। একটা হসপিটাল অ্যাডমিটেড অসুস্থ পেশেন্ট যে দীর্ঘদিন যাবত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তার হঠাৎ করে যদি ডায়রিয়া উইথ ক্রাম্পিং অ্যাবডোমিনাল পেইন হয়, এবং হচ্ছে আপনি এই পেশেন্টের ডায়াগনোসিস কি করবেন? যদি না পারেন আমি আরেকটু ক্লু দিব, সমস্যা নেই। আরেকটু ক্লু হচ্ছে আপনি যদি তার জিআইটি, আরেকটু ক্লু হচ্ছে যে থাক, আগে আপনারা চেষ্টা করেন, পরে দিচ্ছি। মোট কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক রিলেটেড এরকম কি জিআইটি ডিজিজ আছে, এটাকে আমরা কি বলি এবং কি দিয়ে হয়? আচ্ছা, একজন অর্গানিজমটার নাম বলেছেন, ওকে, কি বলি এটাকে আমরা, নামটা কি বলি? কেউ বলতে পারেন এটা দিয়ে কি হয় আমাদের? হ্যাঁ, আপনারা অর্গানিজমটার নাম ঠিক মতো বলেছেন, ডিজিজটার নাম আমরা কি বলে থাকি বলেন তো দেখি। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলিটা একদম কারেক্ট। হ্যাঁ, এটা দিয়ে কি হয়? ওকে, এক্স্যাক্টলি আপনারা ঠিক মতো অ্যান্সার করতে পেরেছেন, সুডোমেমব্রেনাস কোলাইটিস হয়, সুডোমেমব্রেনাস কোলাইটিস হয়। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে একটা ডিজিজ, এটা হইলই কিন্তু অ্যান্টিবায়োটিকের কারণে। এখন আমি যদি বলি যে আপনি এটা ট্রিটমেন্ট তাহলে কি ব্যবহার করবেন, কেউ বলতে পারেন যে আমরা এটা ট্রিটমেন্টটা কিভাবে করব, এই সুডোমেমব্রেনাস কোলাইটিসের ট্রিটমেন্ট? মানে ট্রিটমেন্টে আমরা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন যদি ক্লস্ট্রিডিয়ামে আসি, দেখেন এটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ অব্লিগেট অ্যানারোব। অব্লিগেট অ্যানারোব মানে কি? এরা কোনোভাবেই হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে থাকবে না, এরা সবসময় কি করবে, অক্সিজেন নাই এরকম একটা এনভায়রনমেন্টে থাকবে। আচ্ছা, এদের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এরা রেজিস্ট্যান্ট স্পোর তৈরি করে, যে কারণে এটা
ট্রিটমেন্ট করা কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, আচ্ছা, কয়েকটা ভ্যারাইটির কথা আমরা বললাম, যেমন একটা আমরা বললাম ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, যেটা করে হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। ক্লস্ট্রিডিয়াম টিটানি, এটা টিটানাস করে। আর আরেকটা হচ্ছে যে ক্লস্ট্রিডিয়াম ডেফিসিলির কথা বলেছি, যেটা হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস করে। এখন এই সিউডোমেমব্রেনাস কোলাইটিস জিনিসটা কিভাবে হয়, এটা হচ্ছে যে আমরা যখন অনেক অনেক অ্যান্টিবায়োটিক খাই তখন কি হয়, তখন গাটের যে নর্মাল কোলোনিক ফ্লোরা গুলো ছিল, হ্যাঁ, এগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। তো যখন গাটের একটা নর্মাল ফ্লোরা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন কি হয়, তখন যে বাকি জিনিসগুলো ছিল, বাকি ফ্লোরা গুলো ছিল, সেগুলা এই অ্যান্টিবায়োটিকের কারণে একটা ওভারগ্রো করার সুযোগ পায়। ওভারগ্রো করার সুযোগ পায় এবং এমন লেভেল পর্যন্ত তারা ওভারগ্রো করে যে সেটা কিনা প্যাথোলজিক্যাল লেভেলে চলে যায়। মানে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডেফিসিলিটা এমন একটা ওভারগ্রো করে যেটা কিনা নর্মাল লেভেলের চেয়ে বেশি হয়ে যায়, প্যাথোলজিক্যাল লেভেল পর্যন্ত চলে যায়। আচ্ছা, এর মধ্যে বলা হয়ে থাকে যে কোনো অ্যান্টিবায়োটিকের কারণে এটা হতে পারে, বাট সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন দিয়ে। হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন বিশেষ করে যারা কিনা এল্ডারলি অথবা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদের ক্ষেত্রে। এখন এটাতে কি হয়, এটাতে একটা, হ্যাঁ ঠিক আছে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, পেশেন্টের একটা ইরিটেশন হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি গাটের ওই জায়গাটা একটা মেমব্রেনের মতো একটা ফর্মেশন হবে, যেটাকে আমরা সুডো মেমব্রেন বলতেছি, একটা আর্টিফিশিয়াল মেমব্রেন ফর্মেশন হবে। আর এটার কমপ্লিকেশন হতে পারে, যেমন অনেক সময় এটা পারফোরেশন করে যেতে পারে, যে ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি অপারেশন করতে হয়। এইটা ট্রিটমেন্টে আমরা ফার্স্টলি পেশেন্টকে রিসাসিটেশন করব, দেন আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দিব। একজন বলেছেন ভ্যানকোমাইসিন, হ্যাঁ ভ্যানকোমাইসিন একটা অপশন, ইম্পর্টেন্ট অপশন অবশ্যই। আরেকটা যদি বলতে হয় সেটা হচ্ছে মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল কি কেউ অ্যান্সার করতে পেরেছেন? হ্যাঁ, মেট্রোনিডাজল একজন অ্যান্সার করেছেন। ওকে, তাহলে এই দুটাই হচ্ছে মেইন চয়েস। এখন ঝামেলা হচ্ছে কি, আপনাকে যখন পরীক্ষা এটা এসবিএ হিসেবে দিবে, সেই ক্ষেত্রে আপনি অ্যান্সার করবেন কিন্তু শুধু মেট্রোনিডাজল। ঠিক আছে, কারণ এটা এমআরসিএস পার্ট ওয়ান পার্টে পরীক্ষার যে বইগুলা ইএমআরসিএস, ওগুলাতে এটার অ্যান্সারটা মেট্রোনিডাজল দেওয়া। তো আমাদের সমস্যা হচ্ছে যে বিসিপিএস এর যে কোশ্চেনের প্যাটার্ন, এটা কিন্তু অনেকটা এখন এমআরসিএস নির্ভর হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে এসবিএ গুলা। সো আমরা মেট্রোনিডাজল যেহেতু শুরুতে লেখা, আমরা এটা বেশি মনে রাখবো। ওকে, আর অবশ্যই যদি আপনার অপশনে মানে এমসিকিউ থাকে বা দুইটা অপশন দেওয়ার সুযোগ থাকে বা মেট্রোনিডাজল না থাকে, সেই ক্ষেত্রে আপনি ভ্যানকোমাইসিন দেবেন। আচ্ছা, এবারে আসি কিছু অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। এইগুলোকে আমরা চিনি কি এন্টেরোব্যাকটেরিয়াসি হিসেবে, যেমন কি প্রোটিয়াস, ক্লেপশিলা, সালমোনেলা, শিগেলা, এই জিনিসগুলা। ঠিক আছে, এগুলো থাকে মেইনলি আমাদের লার্জ বাওয়েলে। এর মধ্যে ইকোলাই এবং ক্লেপশিলা, এগুলা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টিং। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, যে আমাদের যে ইউটিআই হয়, বিশেষ করে ধরেন ক্যাথেটার আছে এমন পেশেন্টের, এদের ক্ষেত্রে মোস্ট কমন কজ কি ইউটিআই এর, বলেন তো দেখি একটু। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে কোন অর্গানিজমটা সবচেয়ে বেশি মানে কাজ করে, রেসপন্সিবল অর্গানিজমটা? এখানে খেয়াল করেন, এগুলোর মধ্যে ল্যাকটোজ ফার্মেন্টিং হবে হচ্ছে ইকোলাই এবং ক্লেপশিলা। আচ্ছা, এই যে বৈশিষ্ট্যগুলো বলছি, যে কোনটা ল্যাকটোজ ফার্মেন্টিং, কোনটা কোয়াগুলেজ পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, কোনটা অ্যারোবিক, কোনটা অ্যানারোবিক, এগুলো আপনার লাগবে কেন জানেন? আপনাদেরকে স্টেমে বলে দিবে, হ্যাঁ, যে এটার মানে কোনটা ট্রু বা কোনটা ফলস একটা ব্যাকটেরিয়ার ব্যাপারে। তো তখন আপনি যদি মানে এই বৈশিষ্ট্যগুলো জানা থাকে, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে আমি অ্যান্সার পেয়েছি একজনের কাছ থেকে, দুইজনের কাছ থেকে, ইকোলাই। ওকে, এক্স্যাক্টলি, আমাদের ইউটিআই এর ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজমটা হচ্ছে ইকোলাই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি বলি আপনাকে যে একটা পেশেন্ট আইসিইউতে আছে, তার অনেক বার্ন উন্ড আছে, এই বার্ন উন্ডে ইনফেকশন করে মেইনলি কোন অর্গানিজমটা, কেউ বলতে পারেন? একটা পেশেন্ট হসপিটালাইজে আছে বা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড, তার একটা বার্ন উন্ড আছে, বার্ন আছে, হ্যাঁ, বার্নের পেশেন্ট আইসিইউতে ভর্তি, তার ক্ষেত্রে যদি কোনো একটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়, সেটা কি হতে পারে বলেন তো দেখি? এটা একটু অ্যান্সার করেন, আমি ততক্ষণ এটা একটু বলে নেই। দেখেন, প্রোটিয়াসটা হচ্ছে একটা ল্যাকটোজ নন ফার্মেন্টিং, হ্যাঁ, নন ল্যাকটোজ ফার্মেন্টিং। আচ্ছা, এই যে মোস্ট অফ দ্য অর্গানিজম আছে যারা অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, এরা আবার কি করে, এরা ব্যাকটেরয়েডস এর সাথে সিনার্জি মেইনটেইন বা একসাথে কাজ করে কি করে, আমরা খুব কমনলি পরিচিত হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন বা এসএসআই। এই যে বাওয়েল অপারেশনের পরে এসএসআই হয়, এগুলোর ক্ষেত্রে মেইনলি এই অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই প্লাস হচ্ছে ব্যাকটেরয়েডস, এগুলা কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন ইকোলাই, এই যে আমরা আগেই যেটা বললাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে মেজর কজ হচ্ছে আমাদের ইকোলাই, বিশেষ করে যদি বলে দেওয়া হয় যে পেশেন্টের ক্যাথেটারাইজেশন করা। আরেকটা জিনিস আমি জানতে চেয়েছিলাম, যে কোনো একটা পেশেন্ট ধরেন মানে বার্ন হয়েছে বা আইসিইউতে আছে, আপনারা কয়েকজন অ্যান্সার করেছেন সুডোমোনাসের কথা বলেছেন। তো আমরা দেখে নিই। দেখেন, সুডোমোনাসের ক্ষেত্রে দেখা যায় কি, যে বার্ন উন্ড এবং ট্রাকিওস্টোমি, এই দুটো একটু খেয়াল করেন, বার্ন উন্ড এবং ট্রাকিওস্টোমি প্লাস হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট, এই জায়গাগুলো ইনফেকশন, বিশেষ করে হসপিটাল অ্যাডমিটেড কোনো পেশেন্টের যদি এগুলো হয়, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা সুডোমোনাস দিয়ে, এবং সুডোমোনাসটা খুবই খারাপ
খারাপ, এগুলো ট্রিট করা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সো সুডোমোনাসের এগেইনস্টে কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে সেটাও জানা জরুরি। যেমন কি অ্যামাইনোগ্লাইকোসাইড ভালো কাজ করে, কুইনোলোনস কাজ করে, এগুলো আমাদের জেনে নিতে হবে। ব্যাকটেরয়েডস এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এরা স্ট্রিক্ট অ্যানারোব। আমরা একটু আগে আরেকটা স্ট্রিক্ট অ্যানারোব পড়ছিলাম, মনে আছে কি জিনিস? একটু আগে কিন্তু আরেকটা স্ট্রিক্ট অ্যানারোব আমরা পড়েছি। তো ব্যাকটেরিয়াস কি করে, এরা আবার নন স্পোর বিয়ারিং। আমরা আরেকটা যে অ্যানারোব পড়ছিলাম সেটা হচ্ছে স্পোর বিয়ারিং, যেমন ক্লস্ট্রিডিয়া। ওকে, আচ্ছা, এরা দেখেন লার্জ বাওয়েল, ভ্যাজাইনা, ওরোফ্যারিংসে নরমালি কোলোনাইজ করে। এর মধ্যে ব্যাকটেরিয়াস ফ্র্যাজিলিস যেটা, এরা কি করে, এরা গ্রাম নেগেটিভ ব্যাসিলাগুলোর সাথে একসাথে মিলে সার্জিক্যাল সাইট ইনফেকশন করে, বিশেষ করে অ্যাবডোমিনাল সার্জারির পরে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি, আমরা ইমিডাজোল দিতে পারি, যেমন মেট্রোনিডাজোল, অথবা আমরা সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ দিব। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স দিয়ে কি হয়, গ্যাস গ্যাংগ্রিন হয়, তাই না? আচ্ছা, আমাকে একটু বলেন তো যে আমরা গ্যাস গ্যাংগ্রিনের ট্রিটমেন্টটা কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি? গ্যাস গ্যাংগ্রিনের ট্রিটমেন্টে আমরা কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো বলেন তো দেখি। আমরা গ্যাস গ্যাংগ্রিন জিনিসটা কি, এটা হচ্ছে যে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স কি জিনিস, এটা হচ্ছে একটা অ্যানারোবিক অর্গানিজম। তো অ্যানারোবিক অর্গানিজম যখন থাকে কোনো একটা জায়গায়, তারা কি করে, তারা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে কিন্তু তারা তাদের শক্তি উৎপাদন করে, ঠিক আছে? এখন যখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। দ্যাট মিনস যখন কোনো একটা অ্যানারোবিক অর্গানিজম এরকম একটা ইনফেকশন করে, তখন কিন্তু তারা যেই জায়গাটা ইনফেকশন করে সেখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। তাহলে আপনি চিন্তা করেন, আপনার বডির কোনো একটা জায়গায় যদি এরকম একটা ইনফেকশন হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়, সেই জায়গাটা একটু ফেপে থাকবে না? আপনি যদি সেখানে চাপ দেন, তাহলে একটু ক্রিপিটেশন শুনতে পারতে পারেন, তাই না? যেটাকে আমরা অনেকটা বলি কি, এমফাইসেমার মতো বা সার্জিক্যাল এমফাইসেমার মতো, কোনো একটা নর্মাল বডি স্পেসে যদি বাতাস ঢুকে যায়। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স যেহেতু এরা অ্যানারোবিক, এরা কি করে, এরা এরকম একটা ইনফেকশন করে এবং এরা কিছু এনজাইম রিলিজ করে, যেমন হচ্ছে কিছু প্রোটিয়েজ রিলিজ করে, হায়ালুরোনিডেজ, লেসিথিনেজ, হিমোলাইসিন, এই জিনিসগুলা। এগুলা কি করে, এগুলা ইনফেকশনটাকে ছড়ায় যেতে সাহায্য করে, স্প্রেড করতে সাহায্য করে। আচ্ছা, স্প্রেড করতে সাহায্য করে এবং দেখা যায় কি যে এখানে খুব বেশি কিন্তু ছড়ায় যায় এটা, এবং হচ্ছে কি মানে পেশেন্টের এই কন্ডিশনটা খুবই ঝামেলার একটা কন্ডিশন। তো এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টে আমরা কি কি করতে পারি বলেন তো, যে আমরা এখানে কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব? আমাদের অপারেশনও করা লাগে অবভিয়াসলি, বাট অ্যান্টিবায়োটিক আমরা কোনটা ব্যবহার করব, কেউ বলতে পারেন? আচ্ছা, যদি এটা জানা না থাকে আমি বলে দিই, এক্ষেত্রে হচ্ছে আমরা আইভি পেনিসিলিন ব্যবহার করব। ঠিক আছে, লার্জ ডোজ অফ আইভি পেনিসিলিন ব্যবহার করব। ওকে, গ্যাস নেগেটিভের ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে যে সোর্সেস অফ ইনফেকশন বলতে আমাদের বডিতে কোনো একটা ইনফেকশন হলে কি কি ভাবে হতে পারে, একটা হচ্ছে এন্ডোজেনাস, একটা এক্সোজেনাসটা আমরা সবাই জানি, বাহির থেকে যদি কোনো কিছু আসে সেটা আমাদের এয়ারওয়ের মাধ্যমে আসতে পারে, আমাদের ওয়াটারের মাধ্যমে আসতে পারে। আর এন্ডোজেনাস মানে হচ্ছে আমাদের বডির ভিতরে যেগুলো আছে, যেমন ধরেন পারফোরেট অ্যাপেন্ডিক্স হয়ে গেল, তখন কিন্তু একটা সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে। এখন আমাদের বডির যে নর্মাল কিছু ব্যারিয়ার আছে, যেমন ইনট্যাক্ট একটা স্কিন আছে আমাদের, তারপর হচ্ছে জিআইটি তে লো গ্যাস্ট্রিক পিএইচ আছে, ভ্যাজিনাল লো পিএইচ আছে, দেন হচ্ছে কিছু অ্যান্টিবডি কমপ্লিমেন্ট থাকে, হ্যাঁ, কিছু ফ্যাগোসাইটিক সেল থাকে। এইগুলো দেখা যায় কি যে কোনো একটা অর্গানিজমের এন্ট্রিটাকে বা হচ্ছে ডিজিজ তৈরি করাটাকে প্রিভেন্ট করে, এটা জাস্ট জেনে রাখা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কোনো একটা বডিতে একটা ইনফেকশন গেলেই সেটা যে মানে একটা মানে অর্গানিজম গেলেই সেটা যে ইনফেক্টেড হয়ে যাবে তেমন কিন্তু না, অনেকগুলো ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে। সো একটা উন্ড এটা ইনফেক্টেড হবে কি হবে না সেটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে হোস্ট রেসপন্স, যাদের ইমিউনিটি ভালো সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ব্যাকটেরিয়া বা যে অর্গানিজম দিয়ে ইনফেকশন হইলো সেটার আদৌ ইনফেক্টিভিটি বা হচ্ছে ভিরুলেন্স কতটুকু, মানে সেটার রোগ তৈরি করার ক্ষমতা কতটুকু। হ্যাঁ, তারপর হচ্ছে ভাস্কুলারিটি, যে কোনো একটা টিস্যুর ভাস্কুলারিটি বা সেই টিস্যুটা হেলদি কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি ডেড টিস্যু বা ফরেন বডি থাকে, সেখানেও কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস হচ্ছে দেখেন, লাস্ট কথাটা, যে প্রেজেন্স অফ অ্যান্টিবায়োটিক ডিউরিং ডিসিসিভ পিরিয়ডে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি কিনা সেটার উপর ডিপেন্ড করে। এখন এই ডিসিসিভ পিরিয়ডটাকে সেটা আমরা জানবো এক্ষুনি। আরেকটা জিনিস হচ্ছে দেখেন, যে একটা উন্ড ইনফেকশনের রিস্ক কখন কখন বেশি থাকে বা রিস্ক ফ্যাক্টর, আপনারা সবাই এটা জানেন। যেমন দেখেন ম্যাল নিউট্রিশন, সেটা ওবেসিটি হোক বা ওয়েট লস হোক, দুইটাতেই
রিস্ক বেশি থাকবে। যাদেরকে কোনো রকমের মেটাবলিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস হতে পারে, জন্ডিস হতে পারে, ইউরিমিয়া হতে পারে, যারা কোনো একটা কারণে ইমিউনোসাপ্রেসড, যেমন যাদের ক্যান্সার বা এইডস পেশেন্ট, যাদের ক্ষেত্রে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি ব্যবহার করছি, যারা দীর্ঘদিন যাবত স্টেরয়েড পাচ্ছে, এগুলো কিন্তু সব আপনারা 3rd চ্যাপ্টারে পড়ছেন, তাই না? যে একটা উন্ড হিলিং ডিলে হওয়ার কারণ কি, সেরকমই অনেকটা কারণগুলো, হ্যাঁ, কাছাকাছি অনেকটা। দেন হচ্ছে পারফিউশন যদি কম থাকে, কোনো ফরেন বডি যদি থাকে, আর অনেক সময় সার্জিক্যাল টেকনিকের জন্য ইনফেকশন হতে পারে, যেমন আমরা যদি ভুলে ডিভাইটালাইজ টিস্যু রেখে আসি, কোনো একটা ডেড স্পেস ক্রিয়েট করে আসি বা হেমাটোমা করে আসি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে ডিসিসিভ পিরিয়ড জিনিসটা কি, একটু মনোযোগ দিই আমরা, হ্যাঁ, এটা একটু বোঝার জিনিস। আচ্ছা, এখন দেখেন আমরা আগে যেটা বললাম যে আমাদের বডির যদি ইনট্যাক্ট এপিথেলিয়াম থাকে, তাহলে সেখানে কিন্তু সহজে কোনো ইনফেকশন এজেন্ট যেতে পারে না। তার মানে যখন আপনি বডির ইনট্যাক্ট এপিথেলিয়ামটাকে নষ্ট করে দিবেন, তখন সেখানে ব্যাকটেরিয়া গ্রো হওয়ার একটা চান্স থাকে। সো আপনি যখন একটা অপারেশনের সময় স্কিনে একটা ব্রিচ করতেছেন বা টিস্যু কেটে ফেলতেছেন, হ্যাঁ, ইনসিশন দিচ্ছেন, তার মানে কি, তার মানে সেখানে একটা ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই যে আপনার স্কিন কাটা থেকে শুরু করে সেখানে ব্যাকটেরিয়া প্রবেশ, ইনোকুলেট করা, কোলোনাইজ করা বা গ্রো করা এবং ইনফেক্টিভ হয়ে ওঠা, এই পুরো যে ব্যাপারগুলা, হ্যাঁ, ব্যাকটেরিয়া একটা ঢোকার পর থেকে শুরু করে তার ইনফেক্টিভ হয়ে যাওয়া বা ইনফেকশন তৈরি করা, এই যে পুরো ঘটনাটা, এটাতে মোটামুটি ভাবে 4 ঘন্টার একটা সময় লাগে। সো আপনি খেয়াল করেন যে আপনি স্কিন ইনসিশন দেওয়া থেকে শুরু করে ব্যাকটেরিয়া গ্রোথ, এই পুরো জিনিসটাতে ডিউরেশন হয় হচ্ছে প্রায় 4 ঘন্টার মতো। এখন আমরা যে অপারেশনের আগে অ্যান্টিবায়োটিক দেই, এই অ্যান্টিবায়োটিকটা তাহলে আমরা কখন দিব? আগে আমরা কি করতাম, পেশেন্টকে ভর্তি রেখে আন্দাজে হচ্ছে 12 ঘন্টা ধরে মানে সেফটি অক্সিজেন চালু করে দিতাম, এটা কিন্তু না। সিস্টেম হচ্ছে আপনি অপারেশনের ঠিক আগ মুহূর্তে একটা বোলাস ডোজে আপনি সেফটি অক্সিজেন দিয়ে দিবেন, মানে 1 গ্রাম একদম স্ট্যাট, জাস্ট বিফোর ইন্ডাকশন। এই যে আমরা দিব অ্যান্টিবায়োটিকটা, এটা কোন সময় দিব? এটা আমরা দিব হচ্ছে জাস্ট ইন্ডাকশন হওয়ার পরে। দ্যাট মিনস কি, আমরা যে অ্যানেস্থেসিয়ার কতগুলো ফেজ পড়ি না, ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, আমাদের পেশেন্টকে আমরা অজ্ঞান করতেছি, করার পরে তো ইনসিশনটা দিব। সো আমরা এই যে অজ্ঞান করে ফেললাম, সাথে সাথেই বা অজ্ঞান করার আগ মুহূর্তেই আমরা দিয়ে দিব। দ্যাট মিনস হচ্ছে আমরা আমাদের যে অ্যানেস্থেসিয়া, এটার একদম শুরুর ফেজটা, ঠিক আছে, শুরুর ফেজটাতে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। এই যে এই 4 ঘন্টার ইন্টারভাল, যে ইন্টারভালটার উপর ডিপেন্ড করে আপনি ইন্টারভালে যদি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে 4 ঘন্টা কাভারেজ দিতে পারেন। এই যে দেখেন, প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক যদি আমরা এই 4 ঘন্টা কাভারেজ করার মতো দিতে পারি, তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা অনেক কমে যায়। সো যেহেতু এই 4 ঘন্টার আপনি অ্যান্টিবায়োটিক কাভারেজ দিতে পারতেছেন কি পারতেছেন না, সেটার উপর ডিপেন্ড করে যে একটা উন্ডে ইনফেকশন হবে কি হবে না। দ্যাট মিনস এই সময়টাই ডিসাইড করে দেয়, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিসিসিভ পিরিয়ড, ঠিক আছে। আবারও বলি, একটা স্কিন ইনসিশন বা একটা উন্ড তৈরি হওয়া থেকে শুরু করে তার ভিতরে ব্যাকটেরিয়াল গ্রোথ পর্যন্ত মোটামুটি ভাবে একটা 4 ঘন্টা সময় লাগে। সো আপনি যদি একদম ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়ার পরপরই অ্যান্টিবায়োটিকটা দিয়ে দেন, তাহলে মোটামুটি ভাবে এই 4 ঘন্টা কভার করা যায়, যেটার কারণে দেখা যায় ইনফেকশন হওয়ার চান্সটা কমে যায়। এই সময়টাকে আমরা বলি হচ্ছে ডিসিসিভ পিরিয়ড। ওকে, আচ্ছা, এবারে আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা টপিক বলবো, সেটা হচ্ছে যে একটা সার্জিক্যাল ইনফেকশনের প্রেজেন্টেশন। সো এটা মেজরও হতে পারে, মাইনরও হতে পারে। মেজর আমরা কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বলবো, মাইনরেরও সেরকম কিছু নেগেটিভ ক্রাইটেরিয়া। যেমন প্রথমত আমরা ইনফেকশনগুলোকে 4টা ভাগে ভাগ করি। আচ্ছা, এখন আমাকে কি কেউ বলতে পারেন যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে সবচেয়ে কমন কোনটা এই 4টার মধ্যে? রেসপিরেটরি ইনফেকশন, তারপর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ, তারপর হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন, আর একটা হচ্ছে ব্যাকটেরিমিয়া। 4টা ক্যাটাগরি আমরা বললাম না, এই 4টার মধ্যে বলেন তো সবচেয়ে কমন কোনটা? এই কোশ্চেনটা করার একটা কারণ আছে, কারণ হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা একবার আসছিল, প্লাস হচ্ছে বিসিপিএস এর ক্লাসে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা হয়েছিল। সো আমাদের যেটা ধারণা, এটা অ্যান্সারটা তার চেয়ে একটু ডিফারেন্ট, এবং আমি নিজেও আমার পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই কোশ্চেনটা নিয়ে কনফিউশনে ছিলাম। ওকে, এটা আপনারা ভুল করবেন, এটাই স্বাভাবিক, আমি ধরে নিচ্ছি আপনারা ভুল করতে পারেন যদি কারো আগে থেকে জানা না থাকে। হ্যাঁ, আমাকে একটু অ্যান্সার করার চেষ্টা করেন, দেখি আপনাদের যার যেটাই মনে হয়, দরকার হলে আপনি কারণ সহ অ্যান্সার করেন, ঠিক আছে। বাট এটার অ্যান্সারটা একটু ডিফারেন্ট। তাহলে দেখেন 4টা মেইন গ্রুপ কি কি আছে: রেসপিরেটরি, যেটার মধ্যে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া আছে; ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা সাধারণত ক্যাথেটার রিলেটেড; দেন হচ্ছে ব্যাকটেরিমিয়া, যেটা সাধারণত ভাস্কুলার ক্যাথেটার রিলেটেড; আর একটা হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন। এই 4টার মধ্যে তাহলে মোস্ট কমন যদি বলতে হয় কোনটা বলবো, কারো যদি জানা থাকে একটু অ্যান্সার করবেন, হ্যাঁ, আমি আসছি এখানে আবার। আচ্ছা, এখন দেখেন আমরা কখন একটা ইনফেকশনকে বলবো মেজর সার্জিক্যাল সাইট ইনফেকশন। এটা হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেমন দেখেন, একটা উন্ডে যদি ডিসচার্জটা অনেক বেশি হয়, সিগনিফিকেন্ট কোয়ান্টিটি অফ পাস যদি থাকে, যেটার কারণে দেখা যায় কি যে পেশেন্টের একটা সেকেন্ড প্রসিডিউর লাগতেছে এই পাসটাকে ড্রেন করে দেওয়ার জন্য। এত বেশি পাস যেটাকে ড্রেন করার জন্য
পেশেন্টের আগের অপারেশনের পরও আরেকটা অপারেশন লাগতেছে, এটা একটা। আরেকটা হচ্ছে পেশেন্টের যদি সিস্টেমিক্যালি ইল থাকে, যেমন সিস্টেমিক সাইন কি কি আছে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ফিভার থাকতে পারে, আমরা যদি সিবিসি করি তাহলে তার লিউকোসাইট কাউন্টটা বেশি থাকতে পারে। এখন যে পেশেন্টের এগুলো হবে তার অবশ্যই ডিলেড রিটার্ন হোম থাকবে, ঠিক আছে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি থাকে আমরা কি বলবো, আমরা পেশেন্টকে বলবো হচ্ছে মেজর উন্ড ইনফেকশন। তাহলে মাইনর কোনগুলা, জাস্ট এগুলো যাদের থাকবে না তারাই হচ্ছে মাইনর, শেষ, এটা আমাদের ডিটেলস লাগবে না, ওকে। আচ্ছা, এখন আমরা কয়েকটা স্পেসিফিক ইনফেকশন সম্পর্কে জানবো। আচ্ছা, ওইটা অ্যান্সার আপনারা কেউ করতে পেরেছেন যে চারটার মধ্যে সবচেয়ে কমন কোনটা? আচ্ছা, এখন পর্যন্ত অ্যান্সার দেখি নাই। আচ্ছা, তাইলে আমি যদি বলে দেই তাহলে দেখেন আপনারা একটু অবাক হবেন, সেটা হচ্ছে যে ইউটিআই। ইউটিআইটা হচ্ছে মোস্ট কমন এই চারটার মধ্যে, ঠিক আছে। চারটা যে গ্রুপ বললাম এর মধ্যে অনেকেরই কিন্তু অন্য কিছু মনে হতে পারে, যেমন আমার মনে হয়েছিল রেসপিরেটরিটা সবচেয়ে কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, যেহেতু আমরা নিউমোনিয়া খুব কমনলি পাই। আবার অনেকের মনে হতে পারে যে এসএসআই, হ্যাঁ, এই জন্য। আপনারা একজন বলেছেন রেসপিরেটরি ইনফেকশন রেসপন্সিবল ফর হসপিটাল ইনফেকশন, হ্যাঁ অবশ্যই রেসপিরেটরি মনে হওয়াটাই স্বাভাবিক। বাট আমি এটার পরেই আমি যখন আমাদের মানে স্যারকে জিজ্ঞেস করেছিলাম যেটা ব্যাখ্যাটা কি, তো উনি যেটা বলেছিলেন যে আমাদের আসলে রেসপিরেটরিটা মেইনলি হয় হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, হ্যাঁ। তো দেখা যায় কি ভেন্টিলেটর খুব সাপোর্টটা খুব কম পেশেন্টেরই লাগে, কিন্তু ক্যাথেটারটা দেখেন অলমোস্ট অল সার্জিক্যাল পেশেন্টেরই কিন্তু ক্যাথেটার লাগে, এই কারণে নাকি ইউটিআইটা বেশি কমন, ঠিক আছে, জাস্ট এটাই ব্যাখ্যা। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে লোকালাইজড ইনফেকশন, যে একটা অ্যাবসেস কিভাবে হতে পারে। আচ্ছা, আপনারা আমাকে বলতে পারেন যে একটা ইনফেকশাস এজেন্ট দিয়ে ইনভেড হওয়ার পরে কতদিন লাগতে পারে অ্যাবসেস ফর্মেশন হতে? ইনফেকশাস এজেন্ট আসার পর থেকে কয়দিন লাগতে পারে একটা অ্যাবসেস হতে, কেউ বলতে পারেন? দেখেন অ্যাবসেসটা মেইনলি ফর্ম করে কারা, এটা হচ্ছে স্টাফিলোককাস অরিয়াস দিয়ে হয়। এখানে কি হয়, এখানে হচ্ছে একটা হিউজ টিস্যু নেক্রোসিস হয়, সাপুরেশন হয়, হ্যাঁ, এবং এখানে পাস ফর্মেশন হবে। এই পাসের কম্পোজিশন বা পুরো জিনিসটা আপনাদের কিন্তু লাগবে, আপনাদের এগুলা পেপার থ্রিতে আসে, হ্যাঁ। এখানে দেখেন পাসের মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে কিছু ডেড নিউট্রোফিল থাকে, হ্যাঁ, ডেড নিউট্রোফিল থাকে, কিছু ডাইং নিউট্রোফিল থাকে, মানে ডাইং মানে কি, এগুলো অলরেডি বেঁচে আছে বাট মরে যাবে যে কোনো সময় এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে কিছু ব্যাকটেরিয়াল টক্সিন থাকতে পারে, আর কিছু সেল ডেবরিস থাকে এগুলা। আর এটার চারপাশে অ্যাবসেস যে মানে ভিতরে পাসগুলা, এটার চারপাশে অ্যাকিউট ইনফ্লেমেটরি রেসপন্স হিসেবে একটা ফিব্রিনাস এক্সুডেট থাকে, ইডেমা থাকে, এবং হচ্ছে সেলস অফ অ্যাকিউট ইনফ্লেমেশন, মানে অ্যাবসেস ক্যাভিটির যে চারপাশের ওয়ালটা সেখানে কি থাকে, সেখানে হচ্ছে ফিব্রিনাস এক্সুডেট থাকে, ইডেমা থাকে, এবং হচ্ছে অ্যাকিউট ইনফ্লেমেটরি সেলগুলো থাকে। গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হবে, ঠিক আছে, পরবর্তীতে এই অ্যাবসেসে গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হয়। এই গ্র্যানুলেশন টিস্যুর মধ্যে কি কি থাকে, ম্যাক্রোফেজ থাকে, ফাইব্রোব্লাস্ট থাকে, আর কিছু নিউ ব্লাড ভেসেল থাকে। আচ্ছা, এটা হচ্ছে সাপোর্টিভ প্রসেসে আশেপাশে তৈরি হয়, এবং আলটিমেটলি কি করে, আলটিমেটলি এখানে কোলাজেন ডিপোজিশন হয়। আর এই অ্যাবসেসটা যদি আমরা ড্রেইন না করি বা কি হয়, যদি এটা নিজে নিজে রিঅ্যাবজর্ব না করে, তাহলে কিন্তু আলটিমেটলি ক্রনিক একটা অ্যাবসেস ফর্মেশন হতে পারে, এবং এখান থেকে কি হতে পারে, এখান থেকে পেশেন্টের ফিস্চুলা বা সাইনাসও ফর্মেশন হয়ে যেতে পারে। আর আমরা যদি এই অ্যাবসেসটা ড্রেইন না করে সরাসরি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে দেখা যায় ভিতরে পাসগুলো ড্রেইন না হয়ে শক্ত হয়ে যাবে, এবং আলটিমেটলি সেই জায়গাটা অ্যান্টিবায়োমা ফর্মেশন হবে, অ্যান্টিবায়োমা ফর্মেশন হবে, ওকে, মানে শক্ত হয়ে যাবে আর কি ওই জায়গাটা। আচ্ছা, এখন আমি দেখি আপনারা কেউ এটা অ্যান্সার করতে পেরেছেন কিনা। একজন অ্যান্সার করেছেন 7 থেকে 10 দিন এক্স্যাক্টলি। একটা অ্যাবসেস তৈরি হতে দেখেন 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগে। আচ্ছা, এখন অ্যাবসেসের ট্রিটমেন্ট আপনারা সবাই জানেন, আমরা এখানে কি করব, ইনসিশন এন্ড ড্রেনেজ দিয়ে রাখবো, ইনসিশন এন্ড ড্রেনেজ। আর আমরা গত ক্লাসে কি বলেছিলাম যে অ্যাবসেসটা কি হয়, সেকেন্ডারি ইন্টেনশনের মাধ্যমে হিলিং হয়, দ্যাট মিন্স আমরা উনটাকে ওপেন রেখে আসবো, পরবর্তীতে এটা নিজে নিজেই ড্রেন হয়ে আলটিমেটলি সেকেন্ডারি ইন্টেনশনের মাধ্যমে হিলিং হয়ে যাবে। পারসিস্টেন্ট অ্যাবসেস হতে পারে, যেটা সাইনাস ফিস্টুলা হয়, আগেই বললাম। ক্রনিক অ্যাবসেসে আমরা ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলো পাবো, যেমন লিম্ফোসাইট, প্লাজমা সেল। আর কিছু কিছু অর্গানিজম থাকে যেগুলা কিনা সাধারণত আমরা সাইনাস ফিস্টুলা বা ক্রনিক কোন একটা উন্ডে পাই, যেমন কয়েকটা কমন এক্সাম্পল হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম এবং অ্যাক্টিনোমাইসিস, যেমন টিউবারকুলার সাইনাস বা টিউবারকুলার আলসার, এগুলো কিন্তু আপনারা কমনলি পান। এগুলো একটু ক্রনিক আলসার বা ক্রনিক একটা সাইনাস, হ্যাঁ, এগুলো দেরিতে হিল হয়। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে সেলুলাইটিস এবং লিম্ফ্যানজাইটিস। এখানে আমরা যেটা বলি দুইটাই হচ্ছে নন সাপোর্টিভ, হ্যাঁ। আচ্ছা, আমাকে বলেন তো অ্যাবসেসের ক্ষেত্রে তো আমরা বললাম যে আমরা ট্রিটমেন্ট কি করব, ইনসিশন এন্ড ড্রেনেজ। আমাকে বলেন তো যে সেলুলাইটিসের ক্ষেত্রে আমরা কি করব, সেলুলাইটিসের ক্ষেত্রে আমরা কি করব বলেন তো দেখি।
সেলুলাইটিস হচ্ছে একটা নন সাপোর্টিভ, মানে এখানে পাস থাকে না ওরকম ভাবে, একটা ইনভেসিভ ইনফেকশন অফ দ্য টিস্যু, একটা মানে দেখা যায় পয়েন্ট অফ ইনজুরি থাকে, একটা ছোটখাটো ইনজুরি থেকে পরবর্তীতে সেলুলাইটিস ডেভেলপ করে যেতে পারে। এটা লোকালাইজেশন থাকবে না, হ্যাঁ লোকালাইজেশন থাকবে না, এটা কি হয় স্প্রেডিং করে। এটা সাধারণত বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, স্টাফাইলোকক্কাই, ক্লস্ট্রিডিয়াম এগুলোর কারণে বেশি হয়ে থাকে। প্রোটিয়েজ রিলিজ করে যেটা দিয়ে টিস্যু ডিস্ট্রাকশন হয়। আপনারা কয়েকটা প্রোটিয়েজের নাম কিন্তু পড়ছেন একটু আগে, এনজাইম। ওকে, আচ্ছা। সেলুলাইটিস লিম্ফ্যানজাইটিসের সামারি বক্স 5.8 এটা একটু দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিসে আসি আমরা, সেটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, সার্জিক্যাল টপিক। দেখেন গ্যাস গ্যাংগ্রিনের ক্ষেত্রে কি হয়, এটা ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স দিয়ে হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ অ্যারোবিক স্পোর বিয়ারিং ব্যাসিলাই। এখানে স্পোর থাকে, এটা আপনারা জানেন। এটা সয়েলে থাকে, ফিসিসে থাকে, এবং যারা কিনা ইমিউনো কম্প্রোমাইজ বা ডায়াবেটিক বা ম্যালিগন্যান্ট ডিজিজের পেশেন্ট তাদের ক্ষেত্রে বেশি হয়। কি হয়, এখানে নেক্রোটিক বা ফরেন ম্যাটেরিয়াল থাকে। আচ্ছা, এখানে মেইনলি হয় কি যে একটা জায়গায় যখন আপনার বাইরে থেকে কোনো ইনফেকশন এজেন্ট ঢুকে, সেখানে কিছু নেক্রোটিক বা ফরেন ম্যাটেরিয়াল থাকে যেগুলো একটা অ্যারোবিক কন্ডিশন ক্রিয়েট করে। এই অ্যারোবিক কন্ডিশনে সাধারণত ক্লস্ট্রিডিয়াম গুলো গ্রো আপ করে। ওকে, আচ্ছা। এই গ্যাস গ্যাংগ্রিনের আবার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এখানে যে পেইনটা থাকে এটা মোটামুটি অনেক বেশি একটা পেইন। হ্যাঁ, খুব আউট অফ প্রপোর্শন একটা সিভিয়ার লোকাল পেইন থাকে, সাথে ক্রেপিটাস থাকে। আমরা যদি ওই জায়গাটায় চাপ দিই, আমরা দেখবো যে শুকনা পাতার উপর দিয়ে হেঁটে গেলে যেরকম একটা সাউন্ড হয়, গ্যাস থাকার কারণে ওইরকম একটা সাউন্ড হচ্ছে। এক্স রে করলে আমরা গ্যাসটা অনেক সময় দেখতে পাই। আর এটা যে পাসটা থাকে উন থেকে, সেই পাসের আবার কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে থিন ব্রাউনিশ সুইট স্মেলিং একটা এক্সুরেট। এটাকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে ডিশ ওয়াটার পাস। মানে থালা বাসন ধুইলে যেরকম টাইপের একটা মানে ময়লা পানি বের হয় না, দেখতে অনেকটা ওই রকম, কিন্তু এটা কিন্তু সুইট স্মেলিং, এটা ইম্পর্টেন্ট, ফাউল স্মেলিং না। আচ্ছা, আর কি পাবো আমরা, গ্রাম স্টেনিং করলে আমরা দেখবো যে গ্রাম পজিটিভ একটা ব্যাসিলে আমরা পাচ্ছি। আর এই যে স্প্রেডিং হচ্ছে এটা কিসের কারণে, আপনারা সবাই জানেন, কোলাজিনেস, হাইলোনিডেস, প্রোটিয়েজ এগুলোর জন্য। হ্যাঁ, আচ্ছা। আর গ্যাংগ্রিন যখন আমরা এস্টাবলিশ পাবো, তখন আমরা কি করব, একটু আগে যেটা বললাম, আমরা লার্জ ডোজেস অফ ইন্ট্রাভেনাস পেনিসিলিন দিব। একটু আগে এই ট্রান্সলেট আমরা বলেছিলাম, তাই না? আচ্ছা। আর ক্লস্ট্রিডিয়াম টিটানি এটা আমাদের সার্জিক্যাল ফ্যাকাল্টির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা ক্লাসিক্যাল কিছু সাইন থাকে, যেমন হচ্ছে যে একটা এক্সোটক্সিন রিলিজ হয় টিটানোপ্লাজমিন নামক, যেটার কারণে কি হয়, আমাদের বিভিন্ন মাসেলে স্পাজম হয়, যেটার কারণে ওই যে ওপিস্থোটোনাস, রেসপিরেটরি অ্যারেস্ট, ডেথ এই জিনিসগুলো ডেভেলপ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে পেনিসিলিন প্লাস। আমরা পেশেন্টকে কি দেই, এরকম একটা ইনফেকশন যখন হয়, আমরা পেশেন্টকে টিটানাস টক্সাইড এবং টিআইজি এই দুটা দিয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা। এবারে আমরা আসি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সিনার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন। এইটার অনেকগুলো নাম আছে। সাবডার্মাল গ্যাংগ্রিন আমরা বলতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এটাকে অনেকগুলো নামে ডাকি, যেমন নেক্রোটাইজিং ফাসাইটিস আমরা বলি, নেক্রোটাইজিং ফাসাইটিস আমরা বলি, মেলেনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন আমরা বলি, মেলেনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন আমরা বলি। আচ্ছা, এখানে দেখেন এইটার মেইন ক্রাইটেরিয়া হচ্ছে এখানে কিছু গ্রাম পজিটিভ প্লাস কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকবে। ঠিক আছে, গ্রাম পজিটিভ প্লাস গ্রাম নেগেটিভ থাকবে। এই দুটা দিয়ে মিক্স আপ একটা মানে বড় রকমের ইনফেকশন হবে। এখানে দেখেন যারা গ্রাম মানে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ না, সরি, এখানে অ্যারোবিক প্লাস অ্যানারোবিক। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন অ্যারোবিক প্লাস অ্যানারোবিক হওয়াতে কি হয়, যারা অ্যারোবিক তারা যেটা করে, তারা হচ্ছে যে অক্সিজেন গুলা থাকে সেগুলা কনজাম্পশন করে ফেলে। কনজাম্পশন করে ফেললে কি হয়, অ্যানারোবিক যারা, তাদের জন্য একটা অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্ট তৈরি হয়। তার মানে দেখেন এরা কিন্তু একটা আরেকটাকে হেল্প করতেছে পজিটিভ ভাবে। ঠিক আছে, সো দেখেন অ্যারোবিক যারা, তারা কি করে, অক্সিজেনটা কনজাম্পশন করে ফেলে, যার কারণে সেই জায়গাতে একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। সেখানে অ্যানারোবিক যে অর্গানিজম গুলো থাকে সেগুলো গ্রো করে, এবং আলটিমেটলি একটা মিক্স আপ বা একটা সিনার্জিস্টিক ইনফেকশন তৈরি হয়। এটাকে আমরা কয়েকটা নামে বলি। আপনারা আমাকে কেউ বলতে পারেন যে এটা যদি স্ক্রোটামে হয় এটাকে আমরা কি বলি? এটা যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে হয় এটাকে আমরা বলি হচ্ছে মেলেনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন। হ্যাঁ, কিন্তু এই সেম জিনিসটা যদি স্ক্রোটামে হয়, খুব কমনলি আপনারা পেয়ে থাকেন ওয়ার্ডে, কি বলি আমরা এটাকে, কেউ জানেন? আর এখানে কি কি অর্গানিজম থাকে দেখেন, স্টাফাইলোকক্কাই থাকে, কোলিফর্মস থাকে, ব্যাকটেরিয়েড থাকে। অ্যানারোবিকের মধ্যে কি কি থাকে, অ্যানারোবিকের মধ্যে স্ট্রেপ্টোকক্কাই এবং পেপ্টোস্ট্রেপ্টোকক্কাই থাকে। একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কখনো কিন্তু আমরা ক্লস্ট্রিডিয়ামের কথা বলবো না অ্যানারোবিক হিসেবে। কেন বলবো না? কারণ যেখানেই ক্লস্ট্রিডিয়াম থাকবে সে কিন্তু গ্যাস গ্যাংগ্রিন তৈরি করবে। ঠিক আছে, সো ক্লস্ট্রিডিয়ামটা আমরা এই ইনফেকশন গুলোতে আনবো না। ক্লস্ট্রিডিয়াম ছাড়া বাকি যেসব অ্যানারোবিক আছে সেগুলোর কথা আমরা বলবো। ঠিক আছে, এটা বলেন তো, স্ক্রোটামে হইলে আমরা খুব কমনলি একটা কন্ডিশন পাই ওয়ার্ডে, কি বলি এটাকে আমরা, বলেন তো? খুব সিভিয়ার একটা স্প্রেডিং গ্যাংগ্রিন হয় এখানে। ঠিক আছে, এখানে যেটা বললাম যে অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো লিভিং টিস্যুটাকে নষ্ট করে দেয় এবং অক্সিজেন গুলোকে কনজাম্পশন করে ফেলে। এখানে পেশেন্টের পেইন থাকবে, সাইন্স থাকবে স্প্রেডিং ইনফেকশনের, ক্রেপিটেশনও থাকতে পারে,
অডর থাকবে এবং অডরটা খুব বাজে টাইপের, ফাউল স্মেলিং একটা অডর থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা দেখা যায় ওয়াইড স্প্রেড থাকে, মাল্টি সিস্টেম অর্গান ফেলিওর করতে পারে, অনেক সময় সেপসিস করতে পারে। অ্যাবডোমিনাল ওয়ালে হইলে এটাকে আমরা মেনিনিস সিনারিস্টিক গ্যাংগ্রিন বলি। আর স্ক্রোটামেটা আপনারা কেউ বলতে পারছেন? একজন বলেছেন ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, এক্স্যাক্টলি। আমরা স্ক্রোটামে যদি এটা পাই তাহলে আমরা কি বলি? সেটাকে ফর্নিয়ার্স গ্যাংগ্রিন বলি। হ্যাঁ, ফর্নিয়ার্স গ্যাংগ্রিন বলি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন এখানে আপনারা দেখেন ডিশ ওয়াটার কালারের একটা ফ্লুইড আসবে, ডিশ ওয়াটার কালারের একটা পাস কিন্তু এখানে আসবে পেশেন্টের, ঠিক আছে? ওকে। আর তারপর দেখেন এখানে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস কি, আমরা এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, সাথে পেশেন্টকে অবশ্যই আমরা রিসাসিটেট করব, মানে সার্কুলেটরি একটা সাপোর্ট দিব। হ্যাঁ, আর ট্রিটমেন্ট হিসেবে কি থাকবে, আমরা সব ধরনের নেক্রোটিক টিস্যু যতগুলো আছে এক্সারসাইজ করে ফেলবো, এবং যে এফেক্টেড এরিয়াটা থাকে এটাকে ওপেন রেখে আসবো। আপনারা যারা স্কোটামের এই কন্ডিশনটা খুব পরিচিত, অপারেশন হতে দেখেছেন, তারা জানেন যে আমরা ফর্নিয়াস গ্যাংগ্রিনে যতটুকু পারা যায় সব টিস্যু কিন্তু কেটে আসি এবং আলটিমেটলি এরিয়াটাকে আমরা ওপেন রেখে আসি। হ্যাঁ, আচ্ছা, সিস্টেমিক ইনফেকশন, এখান থেকে আমরা কয়েকটা টার্ম দেখব। যেমন দেখেন সিস্টেমিক ইনফেকশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়ামিয়া বা হচ্ছে এসআইআরএস, এসআইআরএস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি জিনিস আমরা জানবো, যেমন ধরেন কোনো একটা জায়গায় একটা সেপসিস আছে, ঠিক আছে, একটা সেপসিস আছে। সেপসিস মানে কি আগে এটা দেখে দেখেন। সেপসিস মানে হচ্ছে যে সার্চ উইথ ডকুমেন্টেড সোর্স অফ ইনফেকশন, মানে আপনি জানেন যে একটা পেশেন্টের একটা নির্দিষ্ট জায়গায় একটা ইনফেকশন আছে, সেপসিস আছে। সেই পেশেন্টের যেসব সিস্টেমিক সাইন ডেভেলপ করবে সেগুলোকে আমরা একত্রে বলি হচ্ছে সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম, সার্স। সার্সের 4টা ক্রাইটেরিয়া আছে। আপনারা কেউ যদি পারেন সার্সের যদি ডায়াগনস্টিক 4টা ক্রাইটেরিয়া একটু বলতে পারেন আমাকে? আমি একটু সময় নিব আপনাদের কাছ থেকে, আমি 2টা মিনিট নিচ্ছি, একটু জাস্ট 2টা মিনিট আমি নিচ্ছি। আপনারা এই টাইমটা আমাকে একটু অ্যান্সার করেন তো যে সার্সের 4টা ক্রাইটেরিয়া আছে, এই 4টা ক্রাইটেরিয়া কি কি? 4টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। ওকে, আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, একটু সময় নিতে হলো। ওকে, আপনারা এখন পর্যন্ত কেউ এটা বলতে পারেন নাই। ওকে, ফাইন, আমরা দেখে নিই তাহলে। দেখেন সার্চের 4টা ক্রাইটেরিয়া ক্ষেত্রে বলবো কি যে এই 4টার মধ্যে যে কোনো দেখেন 2টা যদি থাকে, ঠিক আছে, যে কোনো 2টা যদি থাকে আমরা সেটাকে সার্চ হিসেবে ডায়াগনোসিস করব। এখন দেখেন এই 4টা ক্রাইটেরিয়া কি কি। হ্যাঁ, প্রথমত হচ্ছে এখানে পেশেন্টের ইদার হাইপোথার্মিয়া অথবা হাইপারথার্মিয়া থাকবে।
হাইপারথার্মিয়া মানে মোর দেন 38 ডিগ্রি সেন্টিগ্রেড, আর হাইপো মানে লেস দেন 36। হ্যাঁ, আচ্ছা, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকবে। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট রেটটা 90 যদি বেশি থাকে। পেশেন্টের ট্যাকিপনিয়া থাকবে। ট্যাকিপনিয়া মানে হচ্ছে যদি মোর দেন 20 পার মিনিট হয় ব্রিদিংটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে পেশেন্টের ডাব্লিউবিসি কাউন্টটা হয় 12,000-এর বেশি থাকবে অথবা 4,000-এর কম থাকবে। দ্যাট মিনস লিউকোসাইটোসিস থাকবে অথবা লিউকোপেনিয়া থাকবে। তাহলে আমরা 4টা জিনিস পাইলাম। দেখেন, 1 নাম্বারটা হচ্ছে টেম্পারেচার রিলেটেড হাইপোথার্মিয়া বা হাইপারথার্মিয়া, 2 নাম্বারটা হচ্ছে পালস রিলেটেড ট্যাকিকার্ডিয়া, 3 নাম্বারটা হচ্ছে রেসপিরেটরি রেট রিলেটেড ট্যাকিপনিয়া, 4 নাম্বারটা হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ডাব্লিউবিসি কাউন্ট রিলেটেড। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আপনাদের সার্স। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা বিভিন্ন পরীক্ষায় আসে কিন্তু। ওকে, আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে এই জিনিসটা। দেখেন, এটা আপনাদের নতুন বইয়ে একদম নিউ এডিশন হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একটু দাগায় রাখেন। সার্ভাইভিং সেপসিস ক্যাম্পেইন বা সেপসিস বান্ডেল বা সেপসিস 6, এইটা হচ্ছে আগে আপনাদের এমআরসিএস পরীক্ষা ছিল। হ্যাঁ, কিন্তু এটা এফসিপিএস বা অন্য কোথাও ছিল না, বা বেলিয়ান লাভেও ছিল না। এই সেপসিস বান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট। এইটা কি জিনিস? এটা হচ্ছে একটা সেপসিসের পেশেন্টের মর্টালিটি কমানোর জন্য আপনি 6টা কাজ করবেন। এই 6টা কাজকে একসাথে বলা হয় সেপসিস বান্ডেল বা সেপসিস 6। এইটা আপনি করবেন কতক্ষণের মধ্যে? সব 6 দিয়ে মনে রাখবেন। এটা হচ্ছে আপনি উইদিন 6 আওয়ার্স এর মধ্যে করবেন সাধারণত। একটা পেশেন্ট যদি আপনার কাছে সিভিয়ার সেপসিস বা সেপটিক শক নিয়ে আসে, অথবা যার ল্যাকটেটটা 4 মিলিমোল পার লিটারের বেশি। আমি আপনাদের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসে বলছিলাম ল্যাকটেটটা খুবই ইম্পর্টেন্ট একটা মার্কার সেপসিসের জন্য, ঠিক আছে। এই পেশেন্ট আপনি 6টা কাজ করবেন। এই 6টার মধ্যে বলা হয় কি যে আপনি পেশেন্টকে 3টা জিনিস দিবেন, পেশেন্টের কাছ থেকে আপনি 3টা জিনিস নিবেন। দেখেন কি কি, তাহলে এটা মনে রাখার সুবিধার জন্য বলা হয়। পেশেন্টকে আপনি কি দিবেন? পেশেন্টকে আপনি আইভি ফ্লুইড দিবেন, পেশেন্টকে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন, পেশেন্টকে আপনি অক্সিজেন দিবেন, এবং একই সাথে তার ইউরিন আউটপুটটা আপনি মনিটরিং করবেন। পেশেন্টের কাছ থেকে আপনি কি কি নিবেন? তার আপনি ব্লাড কালচার নিবেন, আপনি তার একটা ফুল ব্লাড কাউন্ট করবেন, এবং আপনি তার ল্যাকটেটটা দেখবেন। এই 6টা জিনিস আমরা মনে রাখতে পারবো না, খুব সহজ কিন্তু। হ্যাঁ, এইটা আপনাদের না এবারে যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ওই যে বলে না কোশ্চেন আউট করে দেওয়া, যদি কোনো একটা কোশ্চেন আউট করতে হয় চ্যাপ্টারে, আপনি এই জায়গা থেকে কোশ্চেন পাবেন, কারণ এটা একদম নতুন যুক্ত হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই স্পেসিফিক একটা পড়া। এই চ্যাপ্টারে আপনার মোস্ট ইম্পর্টেন্ট পড়া এখন এটা, এই এডিশনের কারণে, ঠিক আছে। ওকে, এখন আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো গেলে, এবার যদি আমরা ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আসি, দেখেন হেপাটাইটিস বি আর সি আমাদের মেইন কনসার্ন, যেহেতু এটা নিডল স্টিক ইনজুরির মাধ্যমে হতে পারে। তো এটা আমরা একটু জানবো যে এটা কি জন্য হয় বা টুকটাক। আর আরেকটা হচ্ছে এইচআইভি। এইচআইভিটা আপনারা জানেন এটা বডি ফ্লুইড, ব্লাড এগুলো দিয়ে হতে পারে। এটা হচ্ছে আমাদের রেট্রোভাইরাস, একটা সেক্সুয়াল ট্রান্সমিশন হতে পারে। আর হচ্ছে রিস্ক অফ অপরচুনিস্টিক ইনফেকশন থাকে, এটা কয়েকটা আপনারা নাম জেনে রাখবেন। যেমন এইচআইভি এইডস দ্বারা আক্রান্ত পেশেন্টের কি হয়? নিউমোসিস্টিক কারণে দিয়ে নিউমোনিয়া হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, সাইটোমেগালো ভাইরাস দিয়ে ইনফেকশন হতে পারে। দেন হচ্ছে কিছু নিওপ্লাজম হয়, যেমন ক্যাপোসি সার্কোমা, লিম্ফোমা, এগুলোর সম্ভাবনা অনেক বেড়ে যায়। আচ্ছা, আমরা যে কোনো একটা অপারেশনের পেশেন্টের ক্ষেত্রে ইউনিভার্সাল প্রিকশন ব্যবহার করি। এটা কোভিড হোক বা নন কোভিড হোক, যে কোনো সিচুয়েশনে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এই ইউনিভার্সাল প্রিকশনগুলো কি জিনিস? একটা হচ্ছে আপনি একটা ফুল ফেস মাস্ক ব্যবহার করবেন। আচ্ছা, আমরা ডাবল গ্লাভসের কথা বলি না? এটা আমাদের সবারই জানা খুব জরুরি। ডাবল গ্লাভসের মধ্যে আমরা কোনটা ভিতরে দিব, কোন সাইজটা, আর কোন সাইজটা বাইরে দিব বলেন তো দেখি। যারা ডাবল গ্লাভস পড়তে হয়, আমরা কোন সাইজটা বাইরে রাখবো আর কোন সাইজটা ভিতরে দিব? 2টা গ্লাভসের ক্ষেত্রে আমরা কি করি? একটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজে পড়ি, আর একটা হচ্ছে আমরা একটু লার্জের সাইজ পড়ি। হ্যাঁ, তো এখন বলেন তো আমরা কোনটা বাইরে রাখবো আর কোনটা ভিতরে রাখবো? পেশেন্টকে আমরা কি করবো? আমরা একটা অপারেশনের সময় আমরা একটা ফুল ফেস মাস্ক ব্যবহার করব, যেটা কোভিড এর সময় আমরা সাধারণত ডাবল মাস্ক বা N95 ব্যবহার করতাম। প্রোটেক্টিভ স্পেকটেকলস বা হচ্ছে গগলস আমরা ব্যবহার করি। হ্যাঁ, একটা ওয়াটারপ্রুফ ডিসপোজেবল গাউন ব্যবহার করি, ড্রেপিং ব্যবহার করি, আর বুট ব্যবহার করি। বুট কেন ব্যবহার করি? কারণ হচ্ছে যে অনেক সময় ওটি টেবিল থেকে কোনো একটা শার্প অবজেক্ট পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে বুট আমাদেরকে হেল্প করবে। আবার অনেক সময় দেখা যায় কিছু ইনফেক্টেড ফ্লুইড পড়তে পারে, সেই ক্ষেত্রে আমরা সেফ থাকতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ডাবল গ্লাভস ব্যবহার করি সাধারণত। দেন আমরা আর কি করি? আমরা হচ্ছে একটা আননেসেসারি কোনো মুভমেন্ট যেন পার্সনের না হয়। শুধুমাত্র এসেনশিয়াল পার্সন যারা, তারাই ওটিতে থাকবে। হ্যাঁ, এর বাইরে আর কেউ থাকবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা কোনো শার্প অবজেক্ট কিন্তু ডিরেক্টলি এক হাত থেকে আরেক হাতে ট্রান্সফার করব না। আমরা এক্ষেত্রে কিডনি ট্রে ব্যবহার করব। কিডনি ট্রের মাধ্যমে আমরা শার্প অবজেক্ট হস্তান্তর করব। আচ্ছা, কেউ বলতে পেরেছেন যে আমরা কোন গ্লাভসটা ভিতরে পরি এবং কোনটা বাইরে? এটা কিন্তু একদম সহজ। 5th ইয়ার হোক বা ইন্টার্ন হোক, সবারই এটা জানা খুব প্রয়োজন, ঠিক আছে।
তো ডাবল গ্লাভসের ক্ষেত্রে আমরা কি করব তাহলে দেখেন, সাধারণত যেটা লার্জার সাইজ সেটা আমরা ভিতরে পরি, আর যেটা অরিজিনাল সাইজ বা অ্যাকুরেট সাইজ সেটা আমরা বাইরে পরি। খেয়াল করেন, এই যে দেখেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কোনো কারণে যদি নিডল স্টিক ইনজুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে অথরিটি আছে তাকে অবশ্যই রিপোর্ট করব বা জানাবো, ঠিক আছে? এবং হচ্ছে একদম রানিং ওয়াটারের ভিতরে হাতটাকে ভালো করে ধুয়ে নেব, এবং ওই অনুযায়ী যদি আমাদের পোস্ট এক্সপোজার কোনো প্রোফাইলেকটিক লাগে বা অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট লাগে, সেগুলো আমরা শুরু করে দিব। ওকে, আচ্ছা। আর এটা হচ্ছে কোভিড-19 এর সময়কার কিছু গাইডলাইন। এখন অতটা দরকার নাই। জাস্ট কয়েকটা জিনিস জেনে রাখেন যে আমাদের যদি কোনো ওই সময় একটা প্রোটোকল ছিল যে কোনো ইলেকটিভ সার্জারি যদি থাকে সেগুলো আমরা স্টপ করব বা পোস্টপোন করব। আর দেখা যায় কি যে যদি ইমার্জেন্সি সার্জারি থাকে সেই ক্ষেত্রে আমরা রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে পর্যাপ্ত পিপিই ব্যবহার করে তারপর সার্জারি কন্টিনিউ করব। এরকম, হ্যাঁ? আচ্ছা। আর এর চেয়ে ডিটেলস আর এখানে দরকার নাই। প্রি অপারেটিভ প্রিকশন, এটা থেকে আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখবো, যেমন স্কিন প্রিপারেশন বা স্ক্রাবিং এ আমরা কি কি ব্যবহার করতে পারি। আমরা কি করব, আমরা সার্জারি করার আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ করে নিব, এটা আমরা সবাই জানি। সেটা সোপ দিয়ে হতে পারে, যেমন ক্লোরহেক্সিডিন সোপ পাওয়া যায়, পোভিডন আয়োডিন পাওয়া যায়। আর হচ্ছে নেইল টেল সবকিছু সহ সুন্দর করে স্ক্রাব করব। আর স্কিনে যেটা আমরা ব্যবহার করি স্ক্রাবিং এর জন্য সেটা হচ্ছে একটা অ্যালকোহল বেসড অ্যান্টিসেপটিক আমরা ব্যবহার করতে পারি। এগুলো দরকার নাই। আচ্ছা, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকের এই অংশটা, এখানে একটা জিনিস কি যে কোন সার্জারির ক্ষেত্রে আমরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কতটুকু উপকার পাইতে পারি সেটা হচ্ছে এই বক্সে দেওয়া আছে। এখন দেখেন, আপনারা জানেন যে আমরা উন্ডটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি, গত ক্লাসে বলেছিলাম, হ্যাঁ? ক্লিন উন্ড, ক্লিন কন্টামিনেটেড উন্ড এবং ডার্টি উন্ড, আপনারা সবাই জানেন, হ্যাঁ? এখন দেখেন, ক্লিন উন্ড বলতে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে যেখানে কোনো ভিসেরা ওপেন হবে না, যেমন কি ম্যাস্টেকটমি। আচ্ছা, এখানে দেখেন আপনি অ্যান্টিবায়োটিক দেন বা না দেন মোটামুটি ভাবে কিন্তু ইনফেকশনের চান্সটা একই রকম থাকতেছে, 1 to 2%। বাট যেটা হচ্ছে ক্লিন কন্টামিনেটেড উন্ড, যেখানে ভিসকাস ওপেন হবে বাট স্পিলেজটা একদম হবেই না বলতে গেলে, সেখানে আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন তাহলে ইনফেকশনের রেটটা হয়ে যায় 6 to 9%, আর করলে 3%। আর যেগুলো কন্টামিনেটেড, যেখানে ভিসকাস ওপেন হচ্ছে প্লাস কোনো একটা ইনফ্লামেটরি ডিজিজ থাকতে পারে বা স্পিলেজ হয়, বাইল লিকেজ হলো, এগুলার ক্ষেত্রে দেখা যায় কি আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন অনেক বেশি ইনফেকশনের রেটটা 13 to 20%। আর ডার্টি উন্ড যেগুলো, যেমন পাস, পারফোরেশন, অ্যাবসেস, এইগুলাতে যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন দেখেন 40% পর্যন্ত হইতে পারে। আর দেখেন ব্যবহার করলে এটা ইনফেকশনের রেটটা কত কমে আসে, মাত্র 77%। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট পড়া। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিসটা আপনি কিভাবে ব্যবহার করবেন। এগুলো আপনি জাস্ট বক্সটা একটু দেখে নেবেন, খুব বেশি যে ডিটেলস লাগবে তা না। হাবিজাবি কথাই বলা, এটা আমরা জাস্ট একটু দেখে নিব আর কি, লোকাল গাইডলাইন অনুযায়ী কি কি আমরা করতে পারি। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কোশ্চেন করি আমি। ধরেন একটা পেশেন্টের, একটা মালি, একটা গার্ডেনার, সে কি করছে, সে বাগানে কাজ করার সময় তার গোলাপ ফুলের যে কাঁটা আছে সেটা দিয়ে একটা নিডেল স্টিক ইনজুরি হইলো। ঠিক আছে, গোলাপ ফুলের কাঁটা দিয়ে বা একটা থর্ন ইনজুরি হইলো আঙ্গুলে। হওয়ার পরে সে 3 দিন পরে দেখতে পাইলো যে তার হাতের ওই জায়গাটায় একটা সিভিয়ার পেইন হয়ে গেল। ঠিক আছে, সিভিয়ার পেইন হয়ে গেল, প্লাস হচ্ছে সেই জায়গাটা একদম মানে সোলেন হয়ে গেল এবং রেড হয়ে গেল। এই ক্ষেত্রে আপনার ডায়াগনোসিস কি হবে বলেন তো দেখি। আমি আবারও বলি, একটা গার্ডেনার সে বাগানে কাজ করার সময় তার গোলাপ ফুলের কাঁটা দিয়ে আঙুলে ইনজুরি হলো। হওয়ার পরে সে ওই জায়গাটায় সাডেন সিভিয়ার পেইন ফিল করলো, 3 দিন পরে আর কি একটা সিভিয়ার পেইন ফিল করছে, সে সোলেন হয়ে যাচ্ছে, ওই জায়গাটা রেড হয়ে যাচ্ছে, হ্যাঁ? এইরকম একটা কন্ডিশন আমরা কি বলতে পারি বলেন তো দেখি। এবং একটা ছোট্ট ইনজুরি থেকে তার অনেকটা জায়গা জুড়ে এরকম একটা পেইন, সোলেন রেডনেস ডেভেলপ করলো 3 থেকে 4 দিন পরে। কি হতে পারে একটু চিন্তা করে আমাকে বলেন তো। এটার সাথে আপনার প্রিভিয়াস একটা পড়ার রিলেশন আছে, একটু বলেন তো দেখি। কোনো ডিফারেন্সিয়াল মাথায় আসলে সেটাও বলতে পারেন যে এটা হতে পারে বা ওইটা হতে পারে, হ্যাঁ?
দেখি আপনাদের কারো জানা আছে কিনা, একটু আন্দাজ করে হলেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজনের অ্যান্সার আমি দেখতে পাচ্ছি অ্যাবসেস ফর্মেশন বলেছেন এবং ডিডি হিসেবে বলেছেন সেলুলাইটিস। আর কেউ কিছু বলবেন? আর কারো কোনো ধারণা আছে কি হতে পারে? আর একটু চিন্তা করে বলেন তো দেখি আর কি হতে পারে। আচ্ছা, এখন দেখেন এখানে না আমি যে টাইম ফ্রেমটা বলে দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি বলছিলাম, একটা অ্যাবসেস হইতে 7 থেকে 10 দিন লাগে, হ্যাঁ? কিন্তু সেলুলাইটিস যেটা দেখেন একটা যে কোনো একটা ছোট wound থেকে হয়ে যেতে পারে, এটা ডেভেলপ করতে কিন্তু মাত্র 3 থেকে 4 দিন লাগে। সো এইটাই হচ্ছে আপনার মেইন ক্লু যে এটা আমাদের ডায়াগনোসিস কি হবে, তাইলে সেলুলাইটিস হবে, হ্যাঁ? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোনো সময় আপনাদের পরীক্ষায় চলে আসতে পারে। ওকে, তাহলে দেখেন আপনাদের যে টাইম ফ্রেমটা দেওয়া আছে 3 থেকে 4 দিন, এটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আপনার ডিডি দুইটা হবে, একটা হবে হচ্ছে অ্যাবসেস আর একটা হবে হচ্ছে সেলুলাইটিস। বাট আপনাকে যদি এসবি হিসেবে দেয়, যেহেতু সময়টা আমাদের সাথে মিলতেছে না, সো আমরা এখানে কি বলবো, সেলুলাইটিস বলবো। ওকে, আচ্ছা, এটা আপনারা জাস্ট একটু দেখে নিন। সামারি বক্স 5.13 খুব একটা দরকার নেই, হাবিজাবি কথাবার্তা এগুলো স্কিপ করে যান। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে অ্যান্টিবায়োটিকে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো আমি আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারের লাস্টে আপনারা অ্যান্টিবায়োটিকের একটা বড় প্রপোর্শন পাবেন। তো দেখেন আপনাদের এই যে পেজ নাম্বার 64 এবং 65, লাস্ট দুইটা পেজ, এখান থেকে আপনারা অ্যান্টিবায়োটিকটা খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আপনাদের যে কোনো পরীক্ষায় লাগবে। স্পেশালি হচ্ছে আপনি দেখবেন যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, তো যেটাই যখন পড়েন আপনি কয়েকটা জিনিস দেখবেন। প্রথমত হচ্ছে ওই অ্যান্টিবায়োটিকটা কিভাবে কাজ করে বা এই টাইপের কিছু কয়েকটা কমন ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত হচ্ছে এটা কার এগেইনস্টে কাজ করে, কার এগেইনস্টে, যে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, অ্যারোবিক না অ্যানারোবিক, হ্যাঁ, বা এমআরএসএ বা হচ্ছে সিউডোমোনাস, এগুলো হইলে স্পেশালি মনে রাখবেন। আর আরেকটা হচ্ছে এটা কার এগেইনস্টে কাজ করে না। এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। আর কোনো সাইড ইফেক্ট যদি থাকে সেগুলো আমরা দেখবো। আচ্ছা, ওভারঅল আমরা অ্যান্টিবায়োটিকটাকে কয়েকভাবে ভাগ করতে পারি। একটা আমরা বলি ন্যারো স্পেকট্রাম, একটা আমরা বলি ব্রড স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম মানে কি, আমরা একটা স্পেসিফিক ডিজিজে যখন ব্যবহার করি, ধরেন কোনো একটা ডিজিজ আপনি কালচার সেন্সিটিভিটি করে দেখলেন যে এখানে পেনিসিলিন কাজ করবে, তা আপনি এটা ব্যবহার করলেন, বা ফ্লুক্লক্সাসিলিন কাজ করবে, আপনি সেটা ব্যবহার করলেন। আর ব্রড স্পেকট্রাম মানে কি, আপনি যে ডিজিজের কারণটা জানেন না, আপনি এখনো অর্গানিজমটা কি দিয়ে হয়েছে আপনি জানেন না, অথবা যেই ডিজিজে দেখা যায় মাল্টিপল জিনিস দিয়ে হয়, যেমন একটু আগে আমরা বললাম কি মেলিরিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন বা হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস। তো এইরকম টাইপের যে ডিজিজগুলো থাকে মাল্টিপল অর্গানিজম দিয়ে, সেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন ধরেন কি হতে পারে, যেমন ধরেন আপনি একটা টিকোপ্ল্যানিন বা হচ্ছে আপনি একটা মেরোপেনিন ব্যবহার করলেন, হ্যাঁ, তার সাথে আপনি একটা মেট্রোনিডাজোল ব্যবহার করলেন, এইভাবে আপনি অ্যারোবিক প্লাস অ্যানারোবিক দুইটা কাভারেজে আপনি দিতে পারবেন। ওকে, আচ্ছা, আরেকটা বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিও মানে ব্যাকটেরিসাইডাল, এটা জাস্ট নামগুলো একটু জেনে রাখেন। যেমন ব্যাকটেরিসাইডালের মধ্যে পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, ব্যাকটেরিওস্ট্যাটিকের মধ্যে টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন, নামগুলো একটু জেনে রাখেন পরীক্ষা লাগানোর সময়। আচ্ছা, এবার আমরা অ্যান্টিবায়োটিক গুলো সম্পর্কে টুকটাক একটু জানবো। ওকে, এটা আপনাদের কিন্তু পেপার 2 এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেপার 2 এ আপনাদের লাগবে মেইনলি তিনটা জিনিস ফার্মাকোলজির। ফার্মাকোলজি থেকে তিনটা টপিক হচ্ছে অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া এবং অ্যান্টিবায়োটিক। এই তিনটা টপিক পড়লেই আপনি ম্যাক্সিমাম কোশ্চেন আনসার করতে পারবেন। ওকে, আর এর বাইরে এমনি মাইক্রোবায়োলজি হিসেবে এই কোশ্চেনগুলো আসতে পারে, সো একটু দেখে নেন। ওকে, আচ্ছা, পেনিসিলিন দেখেন এটা সবচেয়ে বেশি কাজ করবে কার এগেইনস্টে, গ্রাম পজিটিভ যে প্যাথোজেন গুলা, যেমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই, তারপর একটু আগে আমরা বললাম যে ক্লস্ট্রিডিয়াম দিয়ে গ্যাস গ্যাংগ্রিন হয় সেখানে। আপনারা কেউ আমাকে পেনিসিলিনের আরো দুইটা ইউজ বলতে পারেন গ্যাস গ্যাংগ্রিন ছাড়া? আমরা কিন্তু গ্যাস গ্যাংগ্রিন বলে দিছি, তাই না? আমাকে আরো দুইটা ইউজ বলেন তো দেখি, পরিচিত দুইটা ইউজ আছে পেনিসিলিন আমরা ব্যবহার করি, কেউ বলতে পারেন? মেডিকেল কজ হইলেও হবে, কোনো সমস্যা নেই, একটু বললেন তো আমাকে দেখি। আচ্ছা, এর বাইরে দেখেন এটা অ্যাক্টিনোমাইসিসের এগেইনস্টে কাজ করে, ঠিক আছে?
স্প্রেডিং স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশনগুলো, সেলুলাইটিস, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মাল্টিপল থেরাপির পার্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ফ্লুক্লক্সাসিলিন যারা, এরা সাধারণত বিটা রেজিস্ট্যান্ট, বিটা ল্যাক্টামেজেড রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এই জন্য আমরা যেসব জায়গায় পেনিসিলিনেজ তৈরি করে যেসব ব্যাকটেরিয়া, সেগুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা পেনিট্রেশন ভালো, এই জন্য আমরা কি হয় সফট টিস্যু ইনফেকশন বা অস্টিওমাইলাইটিস এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যদিও ফ্লুক্লক্সাসিলিনের ইউজটা ইদানিং কমে গেছে, কারণ এটার রেঞ্জটা খুব শর্ট, ন্যারো স্পেকট্রাম। ওকে, আচ্ছা, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, কোঅ্যামোক্সিক্ল্যাভ, এগুলা কি হয়? এগুলো হচ্ছে আমাদের যে এন্টেরোকক্কাস ফিকালিস বা এন্টেরোব্যাকটেরিয়াসি মেইনলি, ওই যে আমরা ইকোলাই পড়ছিলাম, হ্যাঁ, প্রোটিয়াস পড়ছিলাম, এগুলো এগেইনস্টে কাজ করে। বাট একটা জিনিস খেয়াল করেন, বাট নট স্পিসিস অফ ক্লেপশিলা এন্ড সিউডোমোনাস। মানে দেখেন, এরা এন্টেরোব্যাকটেরিয়াসি যেগুলো আছে, ইকোলাই হোক বা হচ্ছে প্রোটিয়াস হোক, এগুলো এগেইনস্টে কাজ করবে, বাট ক্লেপশিলার এগেইনস্টে কাজ করবে না, সিউডোমোনাসের এগেইনস্টে কাজ করবে না। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, সো এটা দাগায় রাখেন। ওকে, আচ্ছা, পিপেরাসিলিন এবং টিকারসিলিন এরা কি করে? এরা দেখেন এমআরএস এর এগেইনস্টে কাজ করবে না। কার এগেইনস্টে করবে, কার এগেইনস্টে করবে না, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর করবে কোথায় কোথায় দেখেন? সেপ্টিসেমিয়া, হসপিটাল অ্যাকর্ড নিউমোনিয়া, ইউটিআই ইনফেকশন, হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন সিউডোমোনাস, প্রোটিয়াস, এগুলা। এখানে দেখেন দে আর অ্যাক্টিভ এগেইনস্ট সিউডোমোনাস, খুবই ইম্পর্টেন্ট এই কথাটা। যেই অ্যান্টিবায়োটিকে আপনি দেখবেন যে সিউডোমোনাসের এগেইনস্টে কাজ করতেছে, সেটা আপনি অবশ্যই মনে রাখবেন, কারণ এটা জিজ্ঞেস করে। হ্যাঁ, আচ্ছা, আর অনেক সময় এটা আমরা অ্যামাইনো গ্লাইকোসাইডের সাথে ব্যবহার করি, যেমন জেন্টামাইসিনের সাথে এটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো পেনিসিলিনের আরো কয়েকটা ইউজ জানতে চাইছিলাম। একজন অ্যান্সার করেছেন সিফিলিস, রিউমেটিক ফিভার, আরেকজন বলেছেন এসটিডি। ভেরি গুড, এগুলাই অ্যান্সার। হ্যাঁ, সিফিলিস এবং রিউমেটিক ফিভার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, যে আমরা একটা অপারেশনের পরে পেনিসিলিন ব্যবহার করি, এটা কেউ বলতে পারেন? অন্যান্য অপারেশনে আমরা কি করি? আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, কিন্তু একটা স্পেসিফিক অপারেশন আছে যেটার পরে পেশেন্টকে আমরা শুধুমাত্র এই পেনিসিলিনই দেই। বলেন তো দেখি, ট্রিটমেন্টটাই পেনিসিলিন দিয়ে। আচ্ছা, সেফালোস্পোরিনের ক্ষেত্রে আপনি বিটা ল্যাকটামেজ সাসেপ্টেবল যারা, তাদের ক্ষেত্রে দিতে পারেন। এর মধ্যে সেফুরক্সিম, সেফোট্যাক্সিম, সেফট্রাজিডিম, এগুলো বেশি ব্যবহার করা হয়। আর হচ্ছে আপনি স্টেফাইলোকক্কাস অরিয়াসের এগেইনস্টে এটা সাধারণত কাজ করে। মোস্ট অফ দ্য এন্টেরোব্যাকটেরিয়াসের এগেইনস্টেও কাজ করে। আর আর হচ্ছে সেফটাজিডিম, এগুলো দরকার নাই। আচ্ছা, এই যে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এরা কিন্তু গ্রাম নেগেটিভ অর্গানিজম, স্টেফিলোকক্কাস অরিয়াস এবং সুডোমোনাস, এগুলোর এগেইনস্টে কাজ করে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর হচ্ছে যে আপনি এটার সাথে কম্বাইন করে অ্যামাইনো গ্লাইকোসাইড ব্যবহার করতে পারেন, আর কিছু লাগবে না। অ্যামাইনো গ্লাইকোসাইড গুলোর মধ্যে দেখেন জেন্টামাইসিন, টোব্রামাইসিন, এগুলো কাজ করে গ্রাম নেগেটিভ এন্টিব্যাকটেরিয়াসের এগেইনস্টে, এরা ইফেক্টিভ। জেন্টামাইসিনটা মানে সুডোমোনাসের অনেকগুলা স্পিসিসের এগেইনস্টে কাজ করবে। আর হচ্ছে অ্যানারোব এবং স্ট্রেপ্টোকক্কাই, এগুলার এগেইনস্টে সে কাজ করবে না। কিছু সাইড ইফেক্ট আছে বা অ্যাডভার্স ইফেক্ট, যেমন অটোটক্সিসিটি এবং নেফ্রোটক্সিসিটি। ভ্যানকোমাইসিন, টিকোপ্ল্যানিন, এটার ইউজগুলো আপনারা অলমোস্ট জানেন, যেমন হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যারোবিক ব্যাকটেরিয়া, এগুলোর এগেইনস্টে তারা কাভারেজ দিবে, প্লাস হচ্ছে তারা কিন্তু এমআরএস এর এগেইনস্টে কাভারেজ দিবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার এরাও কিন্তু অটোটক্সিক এবং নেফ্রোটক্সিক, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা জানেন ভ্যানকোমাইসিনের একটা ভালো ইউজ, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি অ্যাসোসিয়েটেড যে সুডো মেমব্রেনাস কোলাইটিস আছে, সেখানে কিন্তু আমরা ট্রিটমেন্ট হিসেবে ভ্যানকোমাইসিন ব্যবহার করি। আচ্ছা, কার্বাপেনেমের ক্ষেত্রে মেরোপেনেম থাকতে পারে, ইমিপেনেম, ইন্ট্রাপেনেম, এগুলো আমরা সাধারণত কি করি? এরা বিটা ল্যাকটামেজ স্টেবল, এগুলো আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করি। আর আরেকটা হচ্ছে যে রেজিস্ট্যান্ট যে ইউটিআই গুলো আছে বা মিক্সড কোনো ইনফেকশন, সেগুলোর ক্ষেত্রে আমরা কার্বাপেনেমটা এখনকার সময় কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। একটু খেয়াল করেন, মিক্সড ইনফেকশন বা পেরিটোনাইটিস, আমরা যখন আর কোনো ওষুধের পেশেন্টকে মানে পাই না, তখন আমরা এই কার্বাপেনেম বা মেরোপেনেম ব্যবহার করা শুরু করে দিই। মেট্রোনিডাজল, এটা আপনারা জানেন, এটা কিন্তু মেইনলি কি করে? মেইনলি হচ্ছে সব ধরনের অ্যানারোবিক ব্যাকটেরিয়া এগেইনস্টে সে কাভারেজ দিবে, এটা ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, ওরালি, রেক্টালি, আইভি, যে কোনো রুটেই ব্যবহার করতে পারি। অ্যানারোবিক কক্কাই, যেমন হচ্ছে ব্যাকটেরিয়াস, ক্লস্ট্রিডিয়াম, এগুলো আমরা জানি, এগুলো এগেইনস্টে এরা ভালো কাজ করে। আরেকটা জিনিস যেটা আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি বা হচ্ছে সুডোমোনাস কোলাইটিসের এগেইনস্টে এরা ভালো কাভারেজ দেয়। আর দেখবেন যে আমরা যে কোনো ধরনের অ্যাবডোমিনাল, কোলোরেক্টাল, পেলভিক সার্জারির মধ্যে কিন্তু এই মেট্রোনিডাজলটা ব্যবহার করে থাকি। সিপ্রোফ্লক্সাসিন, এরা হচ্ছে কুইনোলোন গ্রুপের, ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি আপনাকে দিবে। আর স্পেশালি কিন্তু এরা একটা ইউজফুলনেস আছে, এরা হচ্ছে সুডোমোনাস ইনফেকশন যারা, এদের ক্ষেত্রে কাজ করে। আর এরা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলের একটা ইম্পর্টেন্ট কজ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক। আর যে কোশ্চেনটা আপনাকে করেছিলাম যে কোন ডিজিজের
ইন্ট্রা পারফোরেশন আফটার ল্যাপারোটমি না, এটা হচ্ছে স্প্লেনেক্টমি। স্প্লেনেক্টমি অপারেশনটা করার পরে আমরা সাধারণত পেশেন্টকে পেনিসিলিন দিয়ে থাকি, স্প্লেনেক্টমি। ওকে, আপনার স্প্লিন চ্যাপ্টারটা যখন পড়বেন তখন এটা জানবেন। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের আজকের পড়া। আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে বা কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, আমি একটু ওয়েট করব। এই চ্যাপ্টারটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, হ্যাঁ, বলতে গেলে এখানে আপনি কিছুই বাদ দিতে পারবেন না। ওকে, খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখেন অল্প ২-১টা পেজ ছাড়া বাকি সবকিছুই কিন্তু কভার করেছি। আর কোনো চ্যাপ্টারে আপনি খুব একটা দেখবেন না যে আমাদের এত কিছু পড়তে হচ্ছে। আমরা অনেকগুলো চ্যাপ্টারই খুব বেছে পড়ি। হ্যাঁ, আমি পিডিএফটা এখনই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। সামিনকে আমি বলে দিব, আপনারা যদি না পান গ্রুপে সামিনকে মেনশন করে একটু বলে দিবেন। আমি নর্মালি ক্লাসের শেষেই পিডিএফটা সামিনকে দিয়ে দিই আর কি। হ্যাঁ, তো ওকে বললে ও দিয়ে দিবে আশা করা যায়। ও এটা গুগল ড্রাইভে আবার মানে করে, তো এই জন্য আর কি। আচ্ছা, অ্যান্টিবায়োমা কি? অ্যান্টিবায়োমা হচ্ছে যে ধরেন একটা জায়গায় একটা অ্যাবসেস হইলো বা কোনো একটা পাস ফর্মিং একটা ইনফ্লামেশন হইলো, সাপোরেটিভ ইনফেকশন। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের মেইন ট্রিটমেন্টটা থাকে হচ্ছে আমরা ইনসিশন এন্ড ড্রেনেজ, মানে কেটে পাসটাকে বের করে দিই, ভিতরের লোকুলা এগুলাকে ভেঙে দেই। কিন্তু ধরেন যে আমি এই অ্যাবসেসের ক্ষেত্রে পাসটাকে আমি ড্রেনেজ করলাম না, আমি সরাসরি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম। এখন অ্যান্টিবায়োটিকটা কি করবে? অ্যান্টিবায়োটিকটা কি করবে? ইনফেকশনটাকে কমায় দিবে, সে ইনফেকশনের এগেইনস্টে কাজ করবে, ব্যাকটেরিয়া মেরে ফেলবে। তো যখন সে এখানে কাজ করতে থাকে তখন কি হয়, ব্যাকটেরিয়াগুলো মরে গেলে ওই জায়গাটায় কি হয়, তখন আর ফার্দার কোনো পাস তৈরি হয় না। যে পাসগুলো ছিল সেগুলো জমে শক্ত হয়ে যেতে থাকে আস্তে আস্তে। শক্ত হয়ে গেলে কি ঝামেলা হবে? শক্ত হয়ে গেলে ঝামেলাটা হবে কি যে ওই জায়গাটায় ওখানে একটা লোকাল একটা মানে বায়োমা, আমরা ওমা বলতে কি বুঝি, একটা টিউমার টাইপ একটা লেশন বুঝি, তাই না? যে কোনো একটা ওমা, যেমন লাইপোমা, সার্কোমা, এগুলা। তো এইখানে দেখা যায় কি একটা বড় একটা গোল একটা মানে শক্ত একটা মাসের মতো তৈরি হয়ে গেছে বা একটা টিউমারের মতো তৈরি হয়ে গেছে। কেন হচ্ছে? ওই যে পাসগুলো শক্ত হয়ে, যেহেতু তারা ড্রেন হইতে পারে নাই, সেগুলো শক্ত হয়ে সেল ডেব্রিজ, নিউট্রোফিল এগুলো সব একসাথে যুক্ত হয়ে ফাইব্রোসিস হয়ে সেই জায়গায় একটা অ্যান্টিবায়োটিক ইউজের কারণে সেই জায়গায় একটা টিউমারের মতো ফর্মেশন হচ্ছে। এই জিনিসটাকে আমরা অ্যান্টিবায়োমা বলি। এবং এটা একটা খারাপ জিনিস, কারণ কি এটা আপনার পরবর্তীতে কিন্তু বেশি কেটে টেটে অপারেশন, অ্যাবসেস হইলে আমরা অল্প একটু কেটে ইনসিশন দিয়ে পাস বের করতে পারি, কিন্তু এইটা হইলে আবার ঝামেলা কি, অনেক স্কিন লস হয়, অনেক টিস্যু লস হয়, এটা একটা ঝামেলা। সো এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক কখনোই বলি যে কোনোভাবে অ্যাবসেসের বা এরকম কোনো পাস ফর্মিং ইনফেকশনে আমরা অ্যান্টিবায়োটিক সহজে ব্যবহার করব না। আগে অপারেশন, দেন হচ্ছে অ্যান্টিবায়োটিক। ওকে, ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, যদি কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন না থাকে আমি ক্লাসটা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে ক্লাসটা করার জন্য। ঈদের পরপরও আপনারা এতটা সচেতনভাবে ক্লাসটা করছেন, দেখে খুবই ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা প্যারাসাইটিক ইনফেস্টেশনের যে পড়াগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।